ভট্টাচার্য পলিটেকনিক ক্লাবের উদ্যোগে বিশেষ বক্তৃতা অধিবেশনে সকলকে স্বাগত। আমাদের বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী আমরা প্রথমে প্রধান বক্তা, বিভাগীয় প্রধান এবং সভামুখকে বরণ করে নেব চন্দনের ফোঁটা এবং উত্তরীয় দিয়ে। বরণ করবেন আমাদের বিভাগের সদস্যরা। প্রধান বক্তা, মাননীয় বিভাগীয় প্রধান এবং সভামুখকে আমাদের নাম জানাই। কক্ষে উপস্থিত সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং বয়োজ্যেষ্ঠ গুরুজনদের আমার প্রণাম, ছাত্রছাত্রী এবং গবেষকদের আন্তরিক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের বিষয়, বক্তৃতার বিষয় বলা যেতে পারে জন্ম শতবর্ষ পেরিয়ে সলিল চৌধুরী, রাজনৈতিক মননের প্রাপ্তি ও প্রত্যাখ্যান। আজ এই আলোচনা শুরুর আগে আমরা সলিল চৌধুরীর সৃষ্টির মাধ্যমে তাকে স্মরণ করব, সঙ্গীতের মাধ্যমে তাকে স্মরণ করব এবং সঙ্গীত পরিবেশন করবে আমাদের বিভাগের ছাত্রী প্রত্যুষা দাস। প্রত্যুষাকে আমি পোডিয়ামে প্রত্যুষা দত্ত, ক্ষমা করবেন, প্রত্যুষা দত্ত। প্রত্যুষাকে আমি পোডিয়ামে আসতে অনুরোধ করছি। শোনা যাচ্ছে না। ভাষায় আশার
গঙ্গাপুত্র সেরে আমরা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা থেকে এগিয়ে যাব। স্বাগত ভাষণের জন্য আমাদের বিভাগের অধ্যাপক ডক্টর নীলরতন সরকার মহাশয়কে আমি পোডিয়ামে আসতে অনুরোধ করছি। নমস্কার। আজকে এই রামকৃষ্ণ ভট্টাচার্য পলিটেকনিক ক্লাবের তৃতীয় বিশেষ বক্তৃতায় আজকের বক্তা, সভাপতি, বিভাগীয় প্রধান এবং আর যারা আছেন বিভাগের বাইরেও কয়েকজন আছেন, ছাত্রছাত্রী, গবেষক, বিভাগের মাস্টারমশাই, সকলকে স্বাগত জানাই। এই বক্তৃতাটা হওয়ার কথা ছিল এমন একটা সময় যখন বিভাগে কোনো ডোমেন ক্লাব ছিল না, তখনও সলিল চৌধুরীর জন্মশতবর্ষ আরম্ভ হয়, চারিদিকে শোনা যাচ্ছে জন্মশতবর্ষ আসছে। সেরকম একটা সময় একটা সন্ধ্যেবেলায় প্রিয়দর্শীরাকে বলা হয়েছিল আমাদের বিভাগে একবার এই নিয়ে আলোচনা করার জন্য। তো তারপরে সেটা হয়নি, দেখা গেল সলিল চৌধুরীর জন্মশতবর্ষ পেরিয়েও গেছে। সেই কারণে শিরোনামে ওই রকম একটা কথা রাখা রয়েছে, মানে বহু প্রতীক্ষিত একটা বক্তৃতা। এবং আজকের এই বক্তৃতার সূচনায় সঙ্গীত পরিবেশন করেছে আমাদের প্রিয় প্রত্যুষা। তাকে ওকে স্বাগত জানাতে ভুলে গেছি। আসলে গানের পরে আর কি বলবো, এটা দুটো ডোমেন ক্লাব এইভাবে এখানে একত্রিত হলো। বিক্রম সিং খামুরা মিউজিক ক্লাব, তার তরফ থেকে প্রত্যুষা সঙ্গীত পরিবেশন করেছেন। প্রিয়দর্শীতাকে আমরা বিশেষ করে চাইছিলাম, কেননা বিগত কয়েক বছর ধরে একনিষ্ঠভাবে, যেটা আমাদের এখানে খুব একটা হয় না, সলিল চৌধুরীকে নিয়ে নিরন্তর চর্চা করে যাচ্ছেন। ফলে আমরা শুনতে চেয়েছিলাম তার অভিজ্ঞতা, এবং এই সময় দাঁড়িয়ে আজকে এই 2026 সালে দাঁড়িয়ে কিভাবে সলিল চৌধুরীকে আমরা শুনবো, পড়বো। আর সঙ্গে আমাদের আছেন আজকে সভামুখ্য অধ্যাপক অতীক ঘোষ। বিশ্বভারতী পরিবারের যে কয়েকজন মানুষ অহরাত্র ব্যস্ত থাকেন, তাদের মধ্যে তিনি একজন। তো আজকে সেই ব্যস্ততম পাবলিক রিলেশন অফিসার অতীক ঘোষকে আমরা ডাকিনি, আমরা ডেকেছি ইতিহাস বিভাগের আমাদের প্রিয় অতীকদাকে, যিনি সমস্ত কিছুকে একটা বিরাট ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে দাঁড় করিয়ে দেখতে পারেন। এই দেখাটা সলিল চৌধুরীর আলোচনায় খুবই জরুরি, কেননা শুধু সলিল চৌধুরী তো নন, সলিল চৌধুরীর মতো আরো যারা আছেন, বিশেষ করে সমরেশ বসু, ঋত্বিক ঘটক, অর্থাৎ যাদের বয়স মোটের উপর আমাদের এখানকার বামপন্থী সংস্কৃতির মোটামুটি সমান বয়সী যারা, তাদের অনেকের জীবনে এরকম একটা পর্ব গেছে। প্রগতিশীল মানুষরা একটা সময়ের পর ভেবেছে এতদিন এরা আমাদের লোক ছিলেন, এখন আর আমাদের লোক রইলেন না। তো তাদেরকে আমরা এই সময় দাঁড়িয়ে কিভাবে দেখতে পারি, এই সংকট শুধু তো সলিল চৌধুরী না, আরো অনেকেরই আছে, অনেককে নিয়েই হয়। তো সেইখান থেকে, আর যার নামে এই ডোমেন ক্লাবের আয়োজন হয়েছে, রামকৃষ্ণ ভট্টাচার্যের ক্ষেত্রেও এই বিষয়টা সমান প্রাসঙ্গিক। কেননা 1960-এর দশকে স্কুল জীবনের শেষ থেকে তিনি খুব সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন, ছাত্র রাজনীতি। এবং একটা সময় সোভিয়েত চেকোস্লোভাকিয়া ক্রাইসিসের সময় সোভিয়েতের ওই অবস্থানের কারণে তিনি পার্টির সঙ্গে সমস্ত সংস্পর্শ ত্যাগ করেন বলতে গেলে। তো আমি এখানে তার দুটো লাইন পড়তে দেখি, রামকৃষ্ণবাবুর লেখা থেকে আরেকজন পড়বে, তার আগে একটুখানি পড়ে দিই। পার্টি ছেড়ে চলে যাওয়ার পর তার অবস্থান ঠিক শেষ পর্যন্ত কোথায় ছিল, সেটা বোধহয় সলিল চৌধুরী বা এইরকম অনেককে বুঝতে আমাদের সাহায্য করতে পারে। তো আমরা ভুলে যাবো না যে এই কথাগুলো রামকৃষ্ণবাবু লিখেছিলেন যখন বার্লিন দেয়াল ভেঙে গেছে, সোভিয়েত বলে আর কিছু নেই পৃথিবীতে, সেরকম একটা সময় দাঁড়িয়ে তিনি লিখছেন, আমি তো পার্টি ছাড়া হয়ে আছি 25 বছর, আমায় কেউ তাড়িয়ে দেয়নি, আমি বেরিয়ে এসেছি। কিন্তু যে লক্ষ্য নিয়ে পার্টিতে ঢুকেছিলাম তাও ছাড়িনি, কাজও বন্ধ করে দিইনি, কারণ আমি কোনোদিনই ভাবিনি যে আমি পার্টিতে নেই। এখনো আমি বিশ্বাস করি আমি পার্টিতেই আছি। আমরা সবাই জানি যে এই কথাগুলোর মধ্যে কার্ল মার্কসের স্মৃতি আছে। কমিউনিস্ট লীগ ভেঙে যাওয়ার পরে এক বন্ধুকে এই কথাগুলো বলেছিলেন যে এটা ব্রড হিস্টোরিক্যাল সেন্স, পার্টিকে বুঝেছিলেন এইভাবে। ফলে আমরা কিভাবে দেখবো সলিল চৌধুরীকে, তার অপেক্ষা থাকবে। সকলকে আরেকবার স্বাগত জানিয়ে আমি শেষ করছি, বক্তৃতার অপেক্ষা করি।
বিদ্রোহ মুখোপাধ্যায়ের বক্তব্য শুনে নেব। আমি স্যারকে পোডিয়ামে আসতে অনুরোধ করছি। সবাইকে নমস্কার। এটা বহু প্রতীক্ষিত একটা বক্তৃতা। একটা তো নীলরতন বলেছেন, মাঝেও একটা বিঘ্ন ঘটেছিল, ফলে সেটা স্থগিত করতে হয়েছিল। আমরা আশা করি নির্বিঘ্নে আজকে এই অনুষ্ঠানটা করতে পারব। আমি আসলে আজকে শুনতে এসেছি, খুব কিছু বলার নেই। সলিল চৌধুরী যে দিকটা নিয়ে বলবার কথা, অত্যন্ত গুণী গবেষক, প্রিয়দর্শী তা তো বলবেন, এবং সেই সঙ্গে সভামুখ্য তিনিও নিরন্তর গবেষক, যেটা নীলরতন ইঙ্গিত করেছেন। সঙ্গীত তার একটা অন্যতম ক্ষেত্র, মানে সেসব দিকে বলবার উপযুক্ত মানুষ আমি নই। আমি শুধু ব্যক্তিগত একটা দুটো কথা বলি যে সলিল চৌধুরীর মতন এইরকম একজন ব্যক্তিত্ব, তার গান, সেটা কিভাবে 80 দশকের গোড়ার কথা বলছি বা মাঝামাঝি একটা কথা বলছি, যে সেই সময় কি করে প্রত্যন্ত গ্রামে গিয়ে পৌঁছেছিল। মানে আমরা যারা 80 দশকে একেবারে বালক, সে সময় আমাদের তো সে যুগে টিভি বা এসব ছিল না, আমাদের ছিল রেডিও। তো এই রেডিওর মাধ্যমে আমরা খুব নিয়মিত গান শুনতাম। রেডিও আমার বিশেষ বন্ধু ছিল, বলতে গেলে আমাদের এই মনোকোষে যদি খুব ভালো করে তত্ত্ব তালাশ করা যায়, তাহলে দানা দানা ইথার কণা পাওয়া যাবে। এখন এই যে স্মৃতির জায়গাটা, সেটা আমার মনে পড়ে যাচ্ছিল যে হঠাৎ কোনো অনুরোধের আসরে ভেসে এলো, এই লোকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। এই যে গানটা, অত কিছু বুঝিনি, কিন্তু এইটা বুঝতে পেরেছিলাম সেই বয়সে যে গানটা কোথাও একটা আলাদা, সলিল চৌধুরীর অন্য গানের থেকেও আলাদা। পরে হয়তো এইগুলোর জ্যাজ বা এইসব অর্কেস্ট্রেশন, এসব নিয়ে পাশ্চাত্য এবং প্রাচ্য সঙ্গীতকে কিভাবে তিনি মেলান, সেসব নিয়ে সলিল চৌধুরী নিজেও অনেক কথা বলেছেন। আমি একটা রবীন্দ্র ভারতীতে তার দেওয়া বক্তৃতা সেটা শুনেছিলাম, মানে সামনে থেকে শুনিনি, কিন্তু পরে রেকর্ড শুনেছিলাম, অর্কেস্ট্রেশন। এবং একটা কথা খুব বলেছিলেন উনি, আমার মনে আছে, যে ভারতীয় রাগ সঙ্গীত যদি খুব ভালো করে জানা থাকে, পশ্চিমা সঙ্গীত তার বোঝার পক্ষে খুব সুবিধে হয়। এটা সলিল চৌধুরী বলেছিলেন সেখানে। তবে দুই সঙ্গীতকেই প্রায় একেবারে আত্মস্থ করা, মন্থন করা, এইটা সলিল চৌধুরী করেছিলেন। একটা যেমন বললাম প্রত্যন্ত গ্রামে গিয়ে পৌঁছেছে, তার আরেকটা দৃষ্টান্ত দিই। সুখদেবদের বিয়ে হচ্ছে, তখন আমি কিশোর। আমার মনে আছে একটা মাঝে গোড়ের ঘাট, আর তার এপারে আমাদের বাড়ি, ওদিকে সুখদেবদের বাড়ি। সেখানে একটা আমড়া গাছে মাইক কাটা হয়েছে, সেই মাইকে বাজছে আজ নয় গুনগুন গুঞ্জন গানে, তাই তো, প্রেমে গুঞ্জন প্রেমে। এবং সেখানে লতা মঙ্গেশকর এমন ভাবে গাইছেন যে সেই সুরেই আমরা মোহিত হয়ে যাচ্ছি, মানে কথাগুলো কি আছে তার মধ্যে, সেটার দিকে নজরটা তখন খুব একটা যাচ্ছিল না। কিন্তু তার মধ্যে এই কথা আছে, ওগো প্রিয় মোর খোলো বাহুলোর পৃথিবী তোমারে চায়। এই যে পৃথিবী চায়, বিয়ের দিন বাজছে কারোর বাড়িতে, সেটা বেশ মজা পেয়েছিলাম, এটা একটা মনে আছে। আর একটু বড় হয়ে যখন একটু খোঁজখবর নিই, তখন আমার মনে আছে আমার মনে জীবনের প্রথম সিনেমা, সচেতন ভাবে একটা সিনেমা দেখছি, ক্লাস 4 হবে, সেটা হচ্ছে শ্রীকান্তের গীত। সেখানে একটা গান ছিল, মানে এই গানগুলোর বাইরে সলিল চৌধুরীর একটা বিরাট গানের ক্ষেত্র, এবং গীত সাহিত্য ধারা তৈরি হচ্ছে, একটা অন্য কণ্ঠ, অন্য কলম। সেইটা পেয়েছিলাম। শ্রীকান্তের ওই গানটা খুব গুনগুন করতাম, সেটা হচ্ছে নাম ও শকুন্তলা তাপ। হ্যাঁ, এটা পরে খোঁজ নিতে গিয়ে দেখছি যে এই গানটা গাইছেন কে, জেসুদাস আর সবিতা চৌধুরী, সলিল চৌধুরী স্ত্রী। আর মজার কথাটা হচ্ছে যে এই গানটা সুরটা, কথাটা সবটাই, মানে কথা এবং সুর সলিল চৌধুরীর, আর গানটা সুরটা তিনি করেছিলেন প্রথমে কিন্তু বাংলা গানটার জন্য নয়, সেটা করেছিলেন একজন মালয়ালি ফিল্মের জন্য, সেটা হচ্ছে চেম্মিন, শিবশঙ্কর, তাকাশি শিবশঙ্কর পিল্লাইয়ের চেম্মিন। আর সেই শিবশঙ্কর পিল্লাইয়ের চেম্মিনে মানসা মানে ভারু, এই গানটা, ওই সুরটাই এখানে নেওয়া। ওখানে এককভাবে মান্নাতে গাইছেন, মালয়ালি গানটা গাইছেন মান্নাতে, আর বাংলা গানটা গাইছেন একজন মালয়ালি শিল্পী কে জেসুদাস। মানে সব মিলিয়ে যে ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে সলিল চৌধুরীর একটা বিরাট কন্ট্রিবিউশন, সেটা একটা ভাববার বিষয়। এইগুলো খুব কৌতূহল জায়গায়, আগ্রহ জায়গায় যে দিকটা নিয়ে আলোচনা হয়, সেটা তো হয়,
কিন্তু আমি বিশেষ করে আমি জানি না আমাদের ছেলেমেয়েরা এখন কত সলিল চৌধুরী শোনে, কিন্তু তারা যদি একটু শোনে, তারা যদি ঠিক তার আগে বাংলা গান কোন পর্যায়ে ছিল সেখান থেকে যদি একটা তুলনামূলক আলোচনার দিকে আসবার চেষ্টা করে, তাহলে সুরের দিক তো বটেই, গীত সাহিত্যের দিক থেকেও দেখা যাবে একটা বিরাট বদল এসে গেছে সলিল চৌধুরীর সৌজন্যে। তাহলে আমরা বাংলা বিভাগ থেকে যে আয়োজন করছি সেটা মাল্টিডিসিপ্লিনারিটির একটা দিক তো রয়েছে, সেই সঙ্গে আমরা একটা গীত সাহিত্যের দিকটাও মাথায় রাখছি। কারণ 40-50-এর দশকে আমাদের যে একটা বৌদ্ধিক সংস্কৃতি, মূলত বাম মনস্কদের একটা বৌদ্ধিক সংস্কৃতির পরিসর তৈরি হয়েছিল, সেইখানে যে সলিল চৌধুরীর অবদান এবং তার আরো অন্যান্য অনেক ক্ষেত্রে তার যে অবদান, সব মিলিয়ে চর্চা করাটা আমাদের কর্তব্য। এই জন্যই আমরা এটা করছি। মানে পথে এবার নামসাথী পথে হবে সেটা যেমন একটা ঠিক, তেমনি আমরা এটাও এই কারণে করছি যে একরকম ভাবে উত্তরাধিকার আমরা গ্রহণ করি, আমরা উত্তরাধিকার স্বীকার করি, সাংস্কৃতিক উত্তরাধিকার। সেই সাংস্কৃতিক উত্তরাধিকার স্বীকার করে তার প্রতি তর্পণ করার জন্যই আজকে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান নিশ্চয়ই খুব ভালো হবে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। ধন্যবাদ বিভাগীয় প্রধানকে। এবার আমাদের সভাতে যেহেতু রামকৃষ্ণ ভট্টাচার্যের নামাঙ্কিত, তাই তার রচনার অংশ থেকে কিছু প্রাসঙ্গিক অংশ পাঠ করবেন আমাদের বিভাগেরই ছাত্রী উষসী সাহা। উপস্থিত সকলকে আমার নমস্কার। আজকে আমি পাঠ করতে চলেছি রামকৃষ্ণ ভট্টাচার্যের লেখা রাজনৈতিক কবিতা কবির রাজনৈতিক প্রবন্ধের নির্বাচিত অংশ। যেহেতু নির্বাচিত অংশ পড়া হবে, তাই প্রেক্ষাপটটা নিয়ে একটু আলোচনার প্রয়োজন। রাজনৈতিক কবিতা কবির রাজনীতি এই প্রবন্ধটি রামকৃষ্ণবাবু লিখেছিলেন 2005 সালে। যদিও তার মৃত্যুর পর 2023 সাল নাগাদ এই প্রবন্ধটি সংকলিত হয় সমাজবাদী কবিতা কি এবং কেমন গ্রন্থটির মধ্যে। প্রবন্ধটি শুরু হয় ইয়েটসের স্মরণে অডেনের লেখা একটা কবিতার উদ্ধৃতি দিয়ে। আমরা জানি 30-এর দশকে কবি ইয়েটস খানিকটা ফ্যাসিবাদের দিকে ঝুঁকেছিলেন। এই শোকগাথায় উল্লেখ আছে কবি অডেন এবং ক্লডেনেরও। কিপলিং ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের পয়লা নম্বর সমর্থক এবং ক্লডেন ছিলেন স্পেনের এক নায়কতন্ত্রী জেনারেল ফ্রাঙ্কোর সমর্থক। এই তিন রূপদক্ষ স্রষ্টার রাজনৈতিক মতের সীমাবদ্ধতা নিঃসন্দেহে নিন্দনীয়, কিন্তু কবি হিসেবেও কি তারা পরিত্যাজ্য? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে চেয়েছিলেন রামকৃষ্ণ ভট্টাচার্য এই প্রবন্ধের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, অডেন সম্পর্কেও একই কথা বলা যায়, কারণ তিনি প্রথম দিকে প্রগতিশীল হলেও পরবর্তী ক্ষেত্রে তিনি খানিকটা হয়ে পড়েন দক্ষিণপন্থী এবং তিনি নিজের লেখা স্পেন 1937 কবিতাটি প্রত্যাহার করে নেন। এখন এই প্রশ্নের সূত্র ধরে আমরা সলিল চৌধুরীর কাছেও পৌঁছাতে পারি কিনা সে কথা বলবেন আমাদের আমন্ত্রিত বক্তা, কিন্তু এই মুহূর্তে আমরা রামকৃষ্ণ বাবুর কথা থেকেই জেনে নেব তার অবস্থান ঠিক কি ছিল। রাজনৈতিক বিচ্যুতি কবির জীবনের একটি অংশ, আরো বহু আশ্চর্য দিকের মধ্যে একটি দিক। কবিতায় যদি সে বিচ্যুতি প্রকাশ পায়, তবে সেটি আর নিছক ব্যক্তিগত ব্যাপার থাকে না। ইয়েটস কখনোই অরাজনৈতিক মানুষ ছিলেন না। আয়ারল্যান্ড ও তার স্বাধীনতার স্বপ্ন মিশে আছে কবিতার পরতে পরতে, কিন্তু আয়ারল্যান্ডের বাইরের অন্যান্য উপনিবেশের জাতীয় মুক্তি সংগ্রামের ব্যাপারে ইয়েটস ছিলেন উদাসীন। ওসব বিষয়ে চুপ করে থাকাই ভালো, এই ছিল তার মত। 1939-এ অডেনের কাছে এই মত বোধহয় গ্রাহ্য হয়নি। ইয়েটসের ফ্যাসিস্ট ঝোঁক তার কাছে আপত্তিকর বলেই মনে হয়েছিল। তার জন্যেই দরকার পড়েছিল ইয়েটসের সপক্ষে যুক্তি খোঁজার। ভালো কবি হলে মহাকাল তার সবকিছু ক্ষমা করে, এমন একটা আশ্রয় বাক্য থেকেই শুরু করেছিলেন অডেন। কিপলিং ছিলেন এ ব্যাপারে তার দৃষ্টান্ত। সেই ভরসায় অডেন বলতে পারলেন ক্লোডেন আর তারই অনুষঙ্গে ইয়েটসও মহাকালের ক্ষমা পেয়ে যাবেন। তবুও এই যুক্তিটাও শেষ পর্যন্ত অডেনের কাছে খুব টেকসই বলে মনে হলো না।
তার জন্য পরে তিনি ওই 3টি স্তবকের 12টি চরণ বাদ দিয়ে দিলেন। রাজনৈতিক মতামতের দিক দিয়ে যারা অডেনের উল্টো মেরুর লোক, এই ঘটনাটিকে তারা ঠিক চোখে দেখবেন? ঘটনা বলতে বোঝাতে চাই, 1, পরে মত বদলালে আগের মত প্রত্যাহার করে নেওয়া উচিত কিনা। 2, কবির মূল্যায়নের সব দায়িত্ব মহাকালের হাতে ছেড়ে দেওয়া যায় কিনা। প্রথমটির উত্তর তুলনায় সহজ। যে কোনো মানুষেরই মত বদলানোর অধিকার আছে, সুতরাং নিজের মাথা ন্যাজে বা মুড়োয় যে কোনো দিক থেকেই তিনি কাটতে পারেন। দ্বিতীয় প্রশ্নটি তার চেয়ে অনেক কঠিন। কবির পরিচয় তার কবিতা দিয়ে, তাই কবিতার বিচারই আসল কথা। কবি হিসেবে তার দক্ষতার দিকও সে বিচারের অঙ্গ। কোনো কবিতার বিষয়বস্তু যদি বামপন্থী পাঠকের কাছে সব দিক থেকে সমর্থনের যোগ্য হয়, তাহলেও রচনাটি কবিতা হয়ে উঠেছে কিনা এ প্রশ্ন থাকবেই। এ হলো কবিতা বিচারের নান্দনিক দিক। সমস্যা দেখা দেবে ঘটনা উল্টো হলে। নান্দনিক বিচারে যে কবিতা নিখুঁত বা প্রায় নিখুঁত, বিষয়বস্তুর দিক থেকে সেখানে বামপন্থী পাঠকের প্রতিঘাত বা রেসপন্স প্রতিকূল হতে বাধ্য। এখানেই উঠবে ঐতিহাসিক বিচারের প্রশ্ন। সাধারণভাবে বললে পুঁজিবাদ পূর্ব যুগের কবিতায় গণ আন্দোলনের কথা থাকবে না। স্থিতাবস্থা ছাড়িয়ে অন্য ভবিষ্যতের গভীর স্বপ্ন দেখা দেবে না, একথা মেনে নিতে হবে। ধানের ক্ষেতে বেগুন খুঁজে হতাশ হয়ে তাই লাভ নেই। অরাজনৈতিক কবিতার ক্ষেত্রেও একই কথা বলা যায়। সব কবিতায় রাজনীতি থাকতে হবে এ দাবি অচল। সামান্যতম কাণ্ডজ্ঞান থাকলেও কোনো বামপন্থী পাঠক সে দাবি করবেন না। সুতরাং ইয়েটসের যেসব কবিতার কেন্দ্রে রাজনীতি নেই, সেগুলির বিচারেও তার রাজনীতিক মতামতকে টেনে আনার কোনো মানে হয় না। সমস্যা দেখা দেবে রাজনৈতিক কবিতার ক্ষেত্রে, যেখানে কবির রাজনীতিক মত খুব স্পষ্ট করে প্রকাশ পেয়েছে। যেমন ধরা যাক ইস্টার 1916 কবিতাটি। আমি আইরিশও নই, জাতীয়তাবাদীও নই, তবু কবিতাটির নিখাত সাম্রাজ্যবাদ বিরোধিতা আমাকে প্রবলভাবে নাড়া দেয়। কিন্তু ওই ইয়েটসই যখন লেখেন পলিটিক্স বা অল বিং আস্কড ফর আ পুয়ার পোয়েম, তখন বামপন্থী পাঠকের প্রতিঘাত অন্যরকম হতে বাধ্য। নন্দন সর্বস্ব পাঠক হয়তো একথায় আপত্তি তুলবেন, কিন্তু মার্ক্সীয় সাহিত্য বিচারের জোড়া মাপকাঠি হলো একই সঙ্গে ঐতিহাসিক ও নান্দনিক। ঐতিহাসিক শব্দটির মধ্যে রাজনৈতিকও পড়ে। তাই মহাকালের ওপর বিচারের ভার ছেড়ে দেওয়া আসলে সমস্যাটি এড়িয়ে যাওয়া। আলাদা আলাদা কবিতার প্রতিঘাতে এমন হেরফের হবে। কোনো কবির সমস্ত রচনার বিচারে বামপন্থী পাঠকের নিজস্ব বিবেচনার ছাপ পড়বে। কবিতার মধ্যে যে রাজনীতি বা ভুল রাজনীতি প্রকাশ পায়, বামপন্থী পাঠকের প্রতিঘাত সেক্ষেত্রে দু রকমের হতে বাধ্য। ইয়েটসের কবিতার আলোচনায় বামপন্থী পাঠক তাই সব কবিতার বিষয়বস্তুর বিচারে সায় নাও দিতে পারেন। এরপরে একটি প্রশ্ন থাকে, ধরা যাক কোনো কবির রাজনৈতিক মতামত ছিল চূড়ান্ত প্রতিক্রিয়াশীল বামপন্থী বিচারে, কিন্তু কবিতায় তার কোনো প্রকট বা প্রচ্ছন্ন ছাপ পড়েনি। কবিতা লেখার সময় রাজনৈতিক প্রসঙ্গ তিনি একেবারেই আনেননি। এমন কোনো কবির কবিতা আলোচনার সময়ে তার ব্যক্তিগত রাজনৈতিক মতামতকে জোর করে টেনে আনা কি ঠিক? আমার মনে হয় না, সেটা একেবারেই অনুচিত। এ হলো যুক্তিবিদ্যার পরিভাষায় যাকে বলে ব্যক্তিমুখী যুক্তি, আর্গুমেন্টাম আড হোমিনেম। এর থেকেই ঝোঁক আসে যেখানে কোনো রাজনীতির প্রসঙ্গ নেই সেখানেও রাজনীতি আবিষ্কার করায়, নান্দনিক দিককে একেবারে অগ্রাহ্য করে সেই কবিকে একেবারে নস্যাৎ করা। কবিতার বিচার না করে কোন শ্রেণীতে কবির জন্ম হয়েছিল এমন অবিচারের অপকর্ম এককালে সোভিয়েত যুক্তরাষ্ট্রে ও তার বাইরে অতিবাম সমালোচকেরা বহুবার করেছেন। সে দোষ এখনো মাঝে মাঝে এখানে ওখানে অজ্ঞ তরুণ বামপন্থীদের মধ্যে দেখা যায়। তারা ধ্রুপদী মার্ক্সবাদ পড়েননি। হোরেস ও হাইনের সম্পর্কে মার্ক্সের মত, লেনিনের টলস্টয় বিচার ইত্যাদির কথা তারা বোধহয় জানেন না। তার জন্যেই এমন ভূত ঘাড়ে বারে বারে ঘাড়ে চাপে।
ইয়েটস সম্পর্কে অডেনের কবিতা নিয়ে এই আলোচনা আশা করি তাদের ভাবাবে, এবং আমি আশা রাখবো রামকৃষ্ণ বাবুর এই কথা আমাদেরও ভাবাবে। নমস্কার। ধন্যবাদ শশীকে। আলোচনার একেবারে মূল পর্বে এসে হাজির হয়েছি। সলিল চৌধুরীর কলমে সুরে বারংবার প্রতিধ্বনিত হয়েছে মানুষের কথা, সমাজের কথা, সংগ্রামের কথা। আজ সলিল চৌধুরী সম্পর্কে কথা বলবেন আমাদের প্রধান বক্তা প্রিয়দর্শী চক্রবর্তী মহাশয়। তার বিষয় জন্ম শতবর্ষ পেরিয়ে সলিল চৌধুরী, রাজনৈতিক মননের প্রাপ্তি ও প্রত্যাখ্যান। ধন্যবাদ। বাংলা বিভাগ, বিশ্বভারতী এবং রামকৃষ্ণ ভট্টাচার্য পলিটিক ক্লাব আয়োজিত এই তৃতীয় বিশেষ বক্তৃতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি চারপর্ণায় কৃতজ্ঞ করছি। আর তার সঙ্গে এই সামগ্রিক আয়োজনের সঙ্গে যে নামটা ওতপ্রোতভাবে জড়িত, রামকৃষ্ণ ভট্টাচার্য, সেটা আমাকে আবেগের একটা অন্য মাত্রাতেও তুলে দিচ্ছে। যাকে জন্মাবধি আমি নৈকট্যে রামকৃষ্ণ কাকু বলেই ডেকে এসেছি। আমাদের উত্তর কলকাতার হাতিবাগানের বাড়িতে আমার বাবার সঙ্গে উনি সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার আসতেন আড্ডা দিতে। আমিও বহুবার তার শ্যামবাজার 5 মাথার মোড়ে মোহনলাল স্ট্রিটের বাড়িতে গেছি এবং প্রায় যেতাম বাবার হাত ধরে এক বিচিত্র আড্ডায়। 5 মাথার মোড় থেকে যে রাস্তাটা টালা ব্রিজের দিকে যাচ্ছে, সেখানে কয়েক পা এগোলেই বাঁ দিকে গোপীমোহন দত্ত লেন বলে একটা ছোট্ট গলি আছে। তার প্রথম যে ঘরটা, সেই ঘর ছিল একটা বিচিত্র আড্ডার স্থল, বিভিন্ন মানুষের সমাগম, যার মধ্যমণি ছিলেন রামকৃষ্ণ কাকু। এবং সেখান থেকে একটা পত্রিকা বেরোতো, মনে পড়ছে, ধাঁধা নামে, যেখানে প্রচুর ধাঁধা থাকতো সমাধানের জন্য। পরের সংখ্যায় সেগুলোর উত্তর দিয়ে দেওয়া হতো। সেই পত্রিকা আমাদের বাড়িতেও আসতো। আমি ছিলাম যথেষ্ট ছোট, অধিকাংশ ধাঁধারই সমাধান করতে পারতাম না, কিন্তু যখনই দেখা হতো জিজ্ঞেস করতেন কটা ধাঁধার সমাধান করলি, বলতাম পারিনি। তখন বলতেন যে মগজের খিলুটাকে একটু নাড়া, তা নইলে পড়ি পড়ে যাবে। জানি না, আজও নাড়ানোর চেষ্টা করছি, কতদূর সেটা সক্রিয় আছে আর কতদূর পড়ি পড়ে গেছে। যাই হোক, আজকে আমার বক্তব্যের বিষয়ে এখানে লেখা আছে জন্ম শতবর্ষ পেরিয়ে সলিল চৌধুরী, রাজনৈতিক মননের প্রাপ্তি ও প্রত্যাখ্যান। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ আমরা শব্দ পেরিয়ে এসেছি, যদিও তার রেশ এখনো চলছে। তার প্রাপ্তি এবং প্রত্যাখ্যানের হিসেব নিতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে অনেকটাই। গত শতকের সেই 30-এর দশকের শেষ বা 40-এর দশক পর্যন্ত পিছিয়ে যেতে হবে। এবং সেই সময়টাকে বুঝতে গেলে, যেহেতু এখানে অনেক ছাত্রছাত্রীও আছেন, গবেষক আছেন, আমার মনে হয় সামান্য সেই সময়টা একটু ছুঁয়ে যাওয়া ভালো সলিল চৌধুরীর কথায় আসার আগে। 20 শতাব্দীর দ্বিতীয় দশকের শেষাশেষি ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী ধারার পাশাপাশি ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতিতে যে নতুন ভাবাদর্শের ক্রমোন্মেষ ঘটেছিল, তার প্রকৃত অনুঘটক ছিল 1917 বর্ষের বিপ্লবের চূড়ান্ত সাফল্য, যার জেরে সমাজতন্ত্রে বিশ্বাসী একদল মানুষের উদ্যোগে প্রথমে 1920-তে তাশখান্ডে ভারতের কমিউনিস্ট পার্টির গোড়াপত্তন এবং 1925-এ কানপুর অধিবেশনে এই দেশের মাটিতে পার্টির প্রাতিষ্ঠানিক যাত্রার সূচনা। অন্যদিকে আগ্রাসী ফ্যাসিস্ট শক্তির ক্ষমতা লিপ্সার
সামগ্রিক যে নিদারুণ আবহ, গোটা 30-এর দশক জুড়েই যখন দুনিয়া জোড়া শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের মাথার উপরে মেঘ জমিয়ে তুলছিল, শিল্প সাহিত্য এবং চিন্তনের আঙিনায় আন্তর্জাতিক ক্ষেত্রের বিভিন্ন বুদ্ধিজীবী দল, আইনস্টাইন, রমারলা, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, বার্নার্ড শ, এরা প্রত্যেকেই আরো বহু মানুষ সময়ের দাবি অনুসারে নিজের নিজের সৃষ্টিবোধের সমর্পণের তীব্র প্রতিক্রিয়ায় মুখর হয়েছিলেন ফ্যাসি বিরোধী একের পর এক মঞ্চে প্রগতিশীল ভাবনা। সার্বিক এই আলোড়নে ভারতবর্ষ পিছিয়ে ছিল না। 1936-এ এপ্রিলে লখনৌতে অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে পথ চলার যে শুরু, বামপন্থী আদর্শে অনুপ্রাণিত সেই বলয় স্বয়ং রবীন্দ্রনাথ থেকে প্রেমচাঁদ, সরোজিনী নাইডু, প্রফুল্লচন্দ্র রায় থেকে জওহরলাল নেহরুর মতো বহু গুরুত্বপূর্ণ মানুষও প্রত্যক্ষ বা পরোক্ষ উৎসাহে ভরসা জুগিয়ে গিয়েছেন এই আন্দোলনের শিকড় উদ্বোধন। একই সঙ্গে এই আন্দোলনের অনিবার্য নিউক্লিয়াস হয়ে উঠেছিলেন ছাত্র যুব সম্প্রদায়। একের পর এক 1936-এর স্টুডেন্ট ফেডারেশন, 1940-এর ইউথ কালচারাল ইনস্টিটিউটের মতো সংগঠন সেই সময় এগিয়ে এসেছিল কুচক্রী সাম্রাজ্যবাদের সড়ক উদ্ঘাটনে, যার কেন্দ্রে স্থিত ছিল সাংস্কৃতিক আন্দোলনের নতুন নতুন উদ্ভাবনী কিছু রূপ। এরপর 1941-এ জার্মানির হাতে যখন রাশিয়া আক্রান্ত হলো, তখন এই দেশের যুবশক্তির মধ্যে যে কোনো আর্থসামাজিক এবং রাজনৈতিক শোষণের প্রেক্ষিতে সমাজতন্ত্রমুখী সাংস্কৃতিক প্রকাশভঙ্গিমার এক ধরনের আমেজ, ব্যগ্র আমেজ সঞ্চারিত করেছিল। 1941-এ সোভিয়েত সুহৃদ সমিতি, ঢাকায় তরুণ সাহিত্যিক সোমেনচন্দ্রের হত্যার পর 1942-এ ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের প্রতিষ্ঠা, এই সবই সেই সময় তৈরি। 46 নম্বর ধর্মতলা স্ট্রিটের ঠিকানায় যুব সংগঠন ইউথ কালচারাল ইনস্টিটিউট আর ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের সম্মেলনে জোয়ার এলো নবীন প্রবীণ নির্বিশেষে ব্যক্ত সংস্কৃতিবোধের বিশালাকার প্রতিবাদের মুক্ত সাধনা। এইবারে এর থেকেই কিন্তু এই সম্ভাবনাময় যে প্রেক্ষিত, এই প্রেক্ষিতের সাথে আসুক প্রয়োজনীয় হয়ে উঠেছিল এমন একটা উন্নততর সাংস্কৃতিক মঞ্চে, যা একদম সমাজের নিচুতলা পর্যন্ত রাজনৈতিক বোধের সম্প্রসারণে জরুরি হাতিয়ার হয়ে উঠতে পারে। এবং এই হেন চেতনা প্রসূত তাগিদেই ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা গণনাট্যের জন্ম 1943-এর মে মাসে, যেখানে নাটক, সঙ্গীত, নৃত্য বা শিল্প ধর্মের অন্যান্য সমস্ত ক্ষেত্রের দায়বদ্ধ অনুশীলনে সামাজিক বাস্তবকে মুক্ত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন গণনাট্যের এই কান্ডারীরা। এইটুকু প্রেক্ষিত বলে এবারে আমরা আমাদের বক্তব্যের কেন্দ্রীয় পরিসরে আসি। সলিল চৌধুরী, যার জন্ম দক্ষিণ 24 পরগনার অখ্যাত গাজীপুর গ্রামে 1925-এ। যদিও এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু সেই বিতর্কটা আমি তুলতে চাইছি না। কিছু কিছু মত অনুযায়ী তার জন্ম আগেই হয়েছিল 1922-এ অথবা 1923-এ, বিভিন্ন ধরনের মত আছে। কিন্তু পারিবারিক দিক থেকে তার যে সরকারি ডকুমেন্ট, সেই ডকুমেন্ট অনুযায়ী 1925-কেই তার জন্ম বছর ধরা হয়েছে বলে এই 2025-এ তার শতবর্ষ পূর্তি হচ্ছে। তার পিতা ছিলেন চিকিৎসক জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী, যিনি কর্মসূত্রে আসামের লাটাবাড়ি চা বাগানের ডাক্তার ছিলেন, এবং সেই সূত্রে পর্বত বেষ্টিত প্রাকৃতিক নৈসর্গে কেটেছে শরীরের শৈশব বাল্যের অধিকাংশ। ব্রিটিশ মালিকদের পদলেহনে অনিচ্ছুক জাতীয়তাবাদী জ্ঞানেন্দ্রনাথ প্রতিবাদের আগুন জ্বালিয়ে যদিও কিছুদিনের জন্য বাধ্য হয়েছিলেন বারাসাতে চলে আসতে, আবারও ফিরে আসেন 3 বছরের মাথায় ওই আসামেরই প্রকৃতির বলে। পাহাড় অরণ্যের সাহচর্যে এইখানে শরীরের অতিরিক্ত প্রাপ্তি ছিল পারিবারিক তরফে পাওয়া ভারতীয় ধ্রুপদ এবং পাশ্চাত্য সিম্ফনির বিপুল গ্রামোফোন রেকর্ডের সম্ভার। সুতরাং জীবনের প্রাথমিক পর্বে নৈসর্গিক সংলগ্নতা আর গার্হস্থ্য সাংগীতিক আবহের এই মেলবন্ধন
সলিলের মানুষ জগতে সৃষ্টিশীল চেতনার বীজ বপনে যে যথেষ্টই অনুকূল ছিল তা বলাই বাহুল্য। অন্যদিকে পিতার গান্ধীবাদী রাজনীতির প্রতি সরব সমর্থনের অভিজ্ঞতাও বাল্যশিকরে গেঁথে দিয়েছিল সচেতন রাজনীতির প্রতি অবচেতন কোনো অনুরোধ। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে সলিল চলে এসেছিলেন কলকাতায় পড়াশোনার সূত্রে বঙ্গবাসী কলেজে। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের আস্তানায় দাদা নিখিল চৌধুরীর মাধ্যমে যেমন মিলন পরিষদ অর্কেস্ট্রা ক্লাবের প্রবেশাধিকারী যন্ত্রানুষঙ্গের আধুনিকতার সঙ্গে তার পরিচিতি ঘটে গিয়েছিল, তেমনি অন্যদিকে সন্ত্রাসবাদী এবং বামপন্থী রাজনীতির আঁতুর ঘর সুভাষচন্দ্র বসু ও মানবেন্দ্রনাথ রায়ের দেশের মাটি দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রামে আত্মীয় বাড়িতে আশ্রয় তাকে সমৃদ্ধ করল ক্রম উত্থিত রাজনৈতিক ভাবাদর্শের নীলির ভাবনা। 1938-এ স্থানীয় রাজপুর মিউনিসিপ্যালিটির অন্যায্য বঞ্চনার বিরুদ্ধে কমিউনিস্ট মদতপুষ্ট গ্রামের ম্যাথর শ্রেণীর অভূতপূর্ব প্রতিরোধের সাক্ষ্য তাকে বামপন্থী ইউনিয়ন পলিটিক্সের শিক্ষায় দীক্ষিত করেছে। এবং একথা সলিল নিজেই লিখে গেছেন বিস্তৃতভাবে তার জীবন উজ্জীবন নামে যে অসম্পূর্ণ আত্মজীবনী সেইখানে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 1937-এ আন্দামান বন্দি মুক্তি দিবস উপলক্ষে, তখন তার বয়স কত হবে, 12, 13, 14, সেই বয়সেই তিনি ধপ কীর্তনের ছন্দে বেঁধে ফেলেছিলেন একটি কালজয়ী গান, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। তার পরবর্তীকালীন রাজনৈতিক সান্নিধ্য তখন চাইছিল সৃষ্টিশীল ব্যঞ্জনার গঠনমূলক কোনো মঞ্চ, যেখানে প্রতিভার স্ফুরণের সমাজ সম্পৃক্ত দায়বদ্ধতার মিশেল যথার্থভাবেই মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পারে সঙ্গীতের আগুন। 40-এর শুরু থেকেই ছাত্র আন্দোলনে নিয়মিত সম্পৃক্ত সলিল 24 পরগনার গ্রামাঞ্চলেও সাধারণ কৃষিজীবী মানুষের দৈনন্দিনে মিশে থাকতেন রাজনৈতিক কর্মী হিসাবে। প্রথমে কোদালিয়া, পরে মালঞ্চ মাহিনগর গ্রামে পার্টি অফিসে ভিড় জমতে থাকে উপেন মৈত্র, কবি অমিয় ভট্টাচার্য, নাট্যকার অনিল ঘোষ কিংবা রঘু চক্রবর্তী এবং অবশ্যই সলিল চৌধুরীদের মতো নবীন প্রতিভার। মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল হিউম্যানিজমের অনুসারী স্থানীয় নেতা শান্তি ভট্টাচার্য গ্রামীণ বেশ কিছু মানুষকে নিয়ে যোগ দেন এই সাংস্কৃতিক চক্রে। আন্দোলনের পন্থা বদলে অনুঘটকের মাত্রায় সলিলের উদ্যমী সাংস্কৃতিক আয়োজনই যে তার এককভাবে কৃতিত্বের দাবিদার, একথা শান্তিবাবু নিজেই পরবর্তীকালে স্মৃতিচারণায় স্বীকার করে দিয়েছে। সময়ের বাঁকে তাদের এই যে খোঁজা একটা পথ তৈরি করা আন্দোলনের, সেই অন্বেষণ ফলপ্রসূ হয়ে উঠল 1943-এর মহামন্বন্তরের দুর্যোগের আবহে। প্রবীণ গণনাট্যকর্মী এবং শিল্পী সজল রায়চৌধুরীর স্মৃতিচারণায় স্পষ্ট যে মালঞ্চ মাহিনগরের দল দুর্ভিক্ষ পীড়িত মানুষদের ত্রাণ বলকে ঝাঁপিয়ে পড়েছিলেন খাদ্য, বস্ত্র বা ওষুধের সংস্থান জোগাড়। মুখ্যত সলিল চৌধুরীর উৎসাহে এই বিপুল কর্মযজ্ঞে আইপিটিএ প্রায় স্থানীয় শাখায় রূপান্তরিত হয়েছিল মালঞ্চ মাহিনগর। কোদালিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছিল জ্যোতিরিন্দ্র মৈত্রের নবজীবনের গান এবং বিজন ভট্টাচার্যের একাঙ্ক নাটক জবানবন্দি। সামগ্রিক এই কর্মযজ্ঞের প্রধান সংগঠক হিসাবে অচিরেই সলিল পৌঁছে গিয়েছিলেন গণনাট্যের প্রধান কার্যালয়ের দোরগোড়ায়। সুধীর প্রধান এই প্রসঙ্গে জানাচ্ছেন, 1944-এ কলকাতার স্টুডেন্ট ফেডারেশনের কালচারাল স্কোয়াডে বাঁশি বাদক হিসাবে সলিল আসাম যাত্রা করেছিলেন। আর এই পর্বেই আনুষ্ঠানিকভাবে সূচিত হয়ে গেল গণনাট্যের সাংস্কৃতিক কর্মী সলিল চৌধুরীর বামপন্থী শিল্পোদ্যোতনার উষাকাল। অতঃপর সলিল চৌধুরীর গণনাট্য যাপন পরবর্তী প্রায় 1 দশক, 4 দশকের মধ্যভাগ থেকে শুরু করে 5 দশকের প্রাথমিক কয়েকটি বছর পর্যন্ত। এই সময়টাতে পরাধীন ভারতবর্ষের অন্তিম পর্বের যাবতীয় ঘটনা ঘনঘটার বাঁক পেরিয়ে সার্বভৌম রাষ্ট্রের উত্তরণে সলিল চৌধুরী বারে বারে সাংবিধানিক প্রতিক্রিয়ায় মুখর হয়েছেন। শুধু জাতীয়ই নয়, যুদ্ধবিরোধী আন্তর্জাতিক শান্তি আন্দোলনেও গানে গানে সামিল হওয়া, সব মিলিয়ে পারিপার্শ্বিক সময়কে শব্দে সুরে বেঁধে নিজেকে সম্পৃক্ত করে নিতে চেয়েছেন ইতিহাসের ধারাবাহিক। সর্বক্ষণের বামপন্থী কর্মী, সাংস্কৃতিক কর্মী হিসাবে এই সময় তার রচিত সুরারোপিত
কিছু কিছু গানের উল্লেখ হয়তো খুব একটা অপ্রাসঙ্গিক হবে না, যেহেতু এই ধরনের গানগুলো যেগুলোকে মূলত আমরা গণসঙ্গীত বলে জানি, সেগুলো সততই সময়ের দলিল হয়ে ওঠার দাবিদার। যেমন প্রথমে ধরা যাক ৪৩-এর মহামান্যন্তর এবং তার প্রতিক্রিয়ায় শরীরের সাংগীতিক প্রতিক্রিয়া। সম্ভবত এই মন্বন্তর পর্বেরই সর্বাধিক জনপ্রিয় এবং সমমাত্রায় বিতর্কিত গান কোনো এক নয়। কেন বিতর্কিত সে প্রসঙ্গে পরে আসছি, কিন্তু এই গানটা কিন্তু দুর্ভিক্ষের প্রেক্ষাপটে লেখা হয়েছিল, যদিও কিছুকাল পরে, এবং দুর্ভিক্ষকে প্রেক্ষাপটে স্থাপন করে প্রায় গোটা 40-এর দশক জুড়ে বাংলাদেশের কৃষককুলের যে অবিরাম জীবন যুদ্ধ, তার দর্পণ হয়ে উঠেছিল আরো একটি বিতর্কিত গান, আয় বৃষ্টি ছেপে। এটাও কেন বিতর্কিত আমি আলোচনায় পরে আসছি। এই পর্বে সলিল চৌধুরীর পরীক্ষামূলক বিনির্মাণে আরেকটি সংযোজন ছিল সেই মেয়ে। এই সেই মেয়ে গানটি রবীন্দ্রনাথের বহুল চর্চিত কৃষ্ণকলি আমি তারে বলি গানেরই সাংগীতিক উত্তরণ, সমাজ সময়ের পাল্টে যাওয়া ঘূর্ণাবর্ত। এক সময় শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের একটি স্মৃতিচারণায় পড়েছিলাম যে তখনকার যে পথসভাগুলো হতো, সেখানে সলিল চৌধুরী এই গানটা সুচিত্রা মিত্রকে দিয়ে গাওয়াতেন। প্রথমে কৃষ্ণকলি গাইতেন সুচিত্রা মিত্র এবং তারপরে গাইতেন সেই মেয়ে। দুর্ভিক্ষ পূর্ব এবং দুর্ভিক্ষ পরবর্তী পরিস্থিতির মধ্যে পার্থক্যটুকু স্পষ্ট করে দেওয়াই ছিল এই অভিনব উপস্থাপনার লক্ষ্য। কৃষ্ণকলির গায়িকায় সুচিত্রা মিত্রের কণ্ঠে এই সেই মেয়ে গানটিও 1950-এ রেকর্ডবদ্ধ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এরপরেও আরো অনেকগুলি ঘটনা স্বাধীনতা পূর্ব ভারতে ঘটে গিয়েছিল, যেমন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিজয় পর্ব, যে সময়টাতে এবং ডাক্তার বিভাগের কর্মচারীদের ধর্মঘটের প্রেক্ষিতে সলিল চৌধুরী 1946-এর 29শে জুলাই শহীদ মিনারের পাদদেশে প্রথমবারের জন্য যে গানটা সমবেত কণ্ঠে গাইয়েছিলেন, তৈরি করে ঢেউ উঠছে, বারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। এবং সুধী প্রধান তার লেখার মধ্যে এই সময়টাকে তুলে ধরে বলছেন যে সেদিন জনসমুদ্রের ঢেউয়ের কাছে এবং ওই গানে মানুষের মেতে যাওয়ার কাছে বাধ্যত মাথা নত করেছিল পুলিশ প্রশাসন। আর ঐতিহাসিক সেই সম্মেলনে চরম নাটকীয় মুহূর্তে সৃজন ঘটেছিল তরুণ সঙ্গীতকার সলিল চৌধুরীর নেতৃত্বে আইবিডিএস স্কোয়াডের ধৃত এই বৃন্দগান। এছাড়া 46-এর ডাক্তার বিভাগের ধর্মঘটের প্রেক্ষিতে সলিল চৌধুরীর আরো এক মহান সৃষ্টি, যদিও মূল রচনা সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতা, তাতে তিনি সুর দিয়েছিলেন এবং 1951-এ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই রানার গানের আত্মপ্রকাশ, এবং এও কিন্তু সময়ের গণ্ডি ডিঙিয়ে কালজয়ী, আজও সমমাত্রায় মানুষের কাছে জনপ্রিয়। এরপরে আসছে 46-এর দাঙ্গা বিধ্বস্ত পরিস্থিতি, এই ডাইরেক্ট অ্যাকশনে। তারপরে যে হিন্দু মুসলমানের দাঙ্গা, চারপাশে যে হত্যালীলা, এই পরিপ্রেক্ষিতে সলিল চৌধুরীর মতো মানুষরা তো থেমে থাকতে পারেন না। সেই প্রেক্ষাপটে সলিল চৌধুরী যে যে গান গেঁথেছিলেন, তার মধ্যে একটা অন্যতম গান হচ্ছে বহুল চর্চিত গান ও মোদের দেশবাসীরে, আয়রে পরাণ ভাই, আয়রে রহিম ভাই, কালো নদীকে হবি পার। ঐক্য গড়ে তোলার, সেতু গড়ে তোলার বাসনা এবং আপামর মানুষের মধ্যে তাদের দুর্দশার শিকড়ে সুপ্ত যে ঘৃণ্য সাম্রাজ্যবাদী চক্রান্ত, সেই চক্রান্তটাকেও এই গানের মধ্যে দিয়ে উদ্বোধন করার একটা চেষ্টা। আসলে সলিল চৌধুরীর মতো মানুষরা তারা তাদের যে শিকড়, যৌবনের শিকড় সঞ্জীবিত হয়েছে যে আদর্শে, সেইটা তো কখনো তারা ভুলে যেতে পারেন না। আর ভারতবর্ষ এই জাতীয় সাম্প্রদায়িক ভেদ বিভেদের রাজনীতিতে চিরকালই দীর্ঘ। ফলে পরবর্তীকালেও আমরা দেখছি শুধুমাত্র 46-এর রাজনৈতিক ঘনঘটাতি নয়, সেই দিনের তিক্ত অভিজ্ঞতা পরবর্তী জীবনেও সলিল চৌধুরীকে নিরন্তর ব্যাপৃত রেখেছিল সম্প্রদায়গত ভারসাম্য রক্ষার আকুলতায়। 1978-এ তিনি বেঁধেছিলেন একটি গান, তাতেও দৃশ্যতই স্পষ্ট 1946-এ সেই অপ্রীতিকর স্মৃতির ধারাবাহিক বেশ। আর দেরি নয়, জাগো ভাই দেশের হিন্দু মুসলমান। আর সময়ের সেই অভিজ্ঞতাতেই
সেই একই ইতিহাস বোধেরই পুনরাবৃত্তি যে ঘটেই যায় দায়বদ্ধ শিল্প চেতনায়, তার দৃষ্টান্ত 6 ডিসেম্বর 1992-এ মৃত্যুর 3 বছর আগে বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষিতে জীবনের শেষ প্রান্তে উপনীত শরীরের আরো একবার গর্জে ওঠা। এসো আজ এই শুভ দিনে অঙ্গীকার করে বন্ধু, মহামিলনের মন্ত্রে করা সাধারণ। এরপরে স্বাধীনতার ঠিক আগে ঘটে গিয়েছিল বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে তেভাগা আন্দোলন। লাঙ্গল যার জমি তার, এই স্লোগানে কৃষকরা যে আন্দোলনে নেমেছিলেন, তাতে সম্পূর্ণভাবে গণনাট্যের সাংস্কৃতিক মঞ্চের যারা শিল্পী কলাকুশলী কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তাদের সৃষ্টিকে নিয়ে। এই আন্দোলনের যে একটা স্লোগান ছিল, জান দেব তবু ফসল দেব না, এই স্লোগানের উপর ভর করে সলিল চৌধুরী যে যে গণসঙ্গীতগুলো তৈরি করেছিলেন, তার মধ্যে অন্যতম মনে রাখার মতো একটি গান তৈরি করেছিলেন কাকদ্বীপের কৃষক উত্থানের প্রেক্ষিতে, হেইসামালো ধান কো কাস্তেটা দাও শান। এই প্রত্যেকটা গান নিয়েই অনেক বেশি আলোচনা করা যায়, কিন্তু সামগ্রিককে ধরতে গিয়ে এগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। তেভাগার আবহে গণনাট্য শিল্পী সলিলের আরেক জনসমাগম উদ্বেলকারী গান হচ্ছে আয়রে ও আয়রে, ভাইরে ও ভাইরে। গান ছাড়াও এইখানে একটা কথা বলার আছে, যে সলিল চৌধুরী গান ছাড়া অনেক কিছুই লিখে গেছেন, সাহিত্যের বিভিন্ন শাখাতেই তার বিচরণ। তিনি ছোট গল্প লিখেছেন, তিনি নাটক লিখেছেন, কিন্তু গান ছাড়া সবচেয়ে বেশি যেটা তিনি লিখে গেছেন সেটা হচ্ছে কবিতা। এবং কবিতাকে তিনি মানে পরবর্তীকালে গানকে যেভাবে পেশা হিসেবে নিয়েছিলেন, কবিতাকে সেভাবে নেননি। কবিতা তিনি নিজের জন্য লিখতেন। এই তেভাগা আন্দোলনের প্রেক্ষিতে সলিল চৌধুরী একটি কবিতা লিখেছিলেন, দীর্ঘ কবিতা শপথ, যেটা 1948-এ পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার একটা লাইন পড়ছি, সেদিন রাত্রে সারা কাকদ্বীপ জুড়ে হরতাল হয়েছিল, তাই গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও। এই স্বপ্নভঙ্গ স্বজন বিয়োগের দেশ জোড়া আবর্তে নিজের জমাট আত্মিক সম্পৃক্তির এই প্রখ্যাপন এবং প্রকৃতি মানব নির্বিশেষে অসম্মানিত ধরিত্রীর স্তব্ধ নিমেষ প্রতিরোধ, যা বারবার পাঠে মাঝে মধ্যেই মনে হয় যে সারা জীবনে যদি সলিল চৌধুরী এই একটি কবিতাই লিখে যেতেন, তাহলেও তার কবি সত্তা নিয়ে অন্তত কোনো সন্দেহের অবকাশ থাকতো না। এরপরে ভারতবর্ষের স্বাধীনতা 15ই আগস্ট 1947 এবং অসংখ্য আত্মত্যাগ ও আত্মাহুতির মধ্য দিয়ে দীর্ঘলালিত স্বাধীনতার স্বপ্নের বাস্তবায়ন। ফলে স্বভাবতই নব্য স্বাধীন ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতায় আসীন জাতীয় কংগ্রেস পরিচালিত সরকারের উপর সাধারণ মানুষের প্রত্যাশার সীমা ছিল আকাশ। অথচ প্রায় শুরুর দিন থেকেই সরকারপক্ষ নির্ধারিত বিভিন্ন নীতি বা পদক্ষেপ জনমানুষে, বিশেষত ভারতীয় কমিউনিস্টদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। পার্টি কর্মীরা ব্যগ্র হয়ে ওঠেন এইসব সরকারি উদ্যোগে প্রকৃত জনবিরোধী চরিত্র উন্মোচন। মুখ্যত পূর্ব ইউরোপের মিত্র রাষ্ট্র সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্যদের অবহেলা করে পুঁজি সাম্রাজ্যলোভী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক চুক্তিতে অত্যধিক ঝোঁক, কিংবা ভিয়েতনামের মুক্তি সংগ্রামে বিরোধীর ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতবর্ষের তথা এশিয়ার মাটিতেই যে আদপে সার্বিকভাবে পুঁজিবাদী আগ্রাসনের পথ প্রশস্ত করে তোলা, দেশজ সম্পদ বা শিল্পের জাতীয়করণের পরিবর্তে বিদেশি পুঁজি বিনিয়োগের অতিরিক্ত প্রবণতা ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো ফ্যাক্টর সব মিলিয়ে বামপন্থী কর্মীদের মধ্যে তখন চালিয়ে গিয়েছিল সেই সময়কার নেতা পিজি রণদেবের কথিত সেই ধারণা, সাম্রাজ্যবাদী ব্রিটিশদের শৃঙ্খল মুক্তি আসলে মেকি স্বাধীনতা, পুনরায় বিকল্প কোনো পরাধীনতার ফাঁসে বন্দী হওয়ার নামান্তর, যে জন্য সেই সময় কমিউনিস্টদের পক্ষ থেকে স্লোগান উঠেছিল ইয়ে আজাদি ছুটা হয়। শুরু হলো প্রত্যক্ষ সরকার বিরোধী আন্দোলন, অন্যদিকে প্রশাসনের তরফেও এলো পাবলিক সেফটি অ্যাক্টের যথেচ্ছ প্রয়োগের মাধ্যমে অত্যাচার। ভারতের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। বিভিন্ন জেলায় পার্টি অফিসে আকস্মিক পুলিশি হানা এবং নেতৃস্থানীয়দের গ্রেপ্তার হয়ে উঠেছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। যারা গ্রেপ্তার এড়াতে সমর্থ হলেন তাদের আত্মগোপন ছাড়া আর কোনো পথ ছিল না।
সোমনাথ লাহিড়ী, ভবানী সেন, ভূপেশ গুপ্ত বা প্রমোদ দাশগুপ্তদের সঙ্গে সলিল চৌধুরীও ছিলেন সেদিনের একজন যিনি প্রশাসনের চোখে ধুলো দিয়ে বাধ্যতই বনে গিয়েছিলেন আত্মগোপনকারী। এই পর্বেই চূড়ান্ত মানসিক চাপ সামলেও সলিল তৈরি করে গেছেন এই চারপাশের তাল প্রহরের ইতিবৃত্ত। যেমন প্রথমে একটা গান, দুটো গানের উল্লেখ করছি যেখানে এই উজ্জ্বল স্বার্থ গোষ্ঠীর খাতে নিরন্তর অমিতব্যয়ী কংগ্রেস সরকারের আমূল পাল্টে যাওয়ার অবস্থানে গরিব মানুষের যে শ্বাসরুদ্ধ দশা, তাতে দুটো গান তৈরি করলেন। একটি গান হচ্ছে ও ভাই রে ভাই মোর মতো আর দেশপ্রেমিক নয়, এবং আরেকটি গান নাকের বদলে নরুন পেলাম টাকটুমা টুনটুন। দুটো গানেই কিন্তু তীব্র তীক্ষ্ণ প্রহসনে জাতীয় কংগ্রেস সরকারকে তীর্থ করা হচ্ছে। অথচ পাশাপাশি এই ধরনের গানই নয়, পুলিশের নজরকে ধোঁকা দেওয়া, আন্ডারগ্রাউন্ডের টুর্নি সহ জীবনেও স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা লালনে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা শক্তিতেই ওই ব্যাঙ্গের গণ্ডি ডিঙিয়ে, নির্জক ব্যাঙ্গের গণ্ডি ডিঙিয়ে অন্ধকার দিনেও সলিল লিখে ফেলেছিলেন ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না। এই গানটা নিয়ে একটা কথা বলার আছে, বা এই জাতীয় অনেক গান সলিল চৌধুরী লিখেছিলেন যেগুলো গণসঙ্গীত নামেই আমরা জানি, যে গানগুলো সময়ের নির্দিষ্ট গণ্ডি ডিঙিয়ে পরবর্তীকালের মানুষ, পরবর্তী প্রজন্ম কিন্তু তাদের ভাবনা চিন্তা, তাদের পরিবেশের সঙ্গে সেই গানকে সম্পৃক্ত করে নিতে পারে। একজন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রবিজ্ঞানী কর্টনি ব্রাউন, তিনি একটি বই লিখেছিলেন পলিটিক্স এন্ড মিউজিক। সেই বইটাতে তিনি এই রাজনৈতিক গান নিয়ে তাকে দুটো ক্যাটেগরিতে, দুটো ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েশনাল। এখন এই প্রতিনিধিত্বমূলক বা রিপ্রেজেন্টেশনাল এই গানও যেমন সলিল লিখেছে, অ্যাসোসিয়েশনাল এই ধরনের, যেটাকে বাংলা বলা যেতে পারে অনুসঙ্গজনিত বা এই জাতীয় কোনো বাংলা, এই ধরনের গানও কিন্তু সলিল চৌধুরীর কাছ থেকে প্রচুর পাওয়া যায়, যেটা সেই সময়ের অনেক গণসঙ্গীতকারের কাছেই পাওয়া যায় না। আমি উদাহরণ হিসেবে বলছি, ধরুন সেই সময় আরেকজন বলিষ্ঠ গণসঙ্গীতকার হেমাঙ্গ বিশ্বাস। হেমাঙ্গ বিশ্বাস যখন লিখছেন ওই ঠিক স্বাধীনতার পরবর্তীকালীন সময় দেশভাগের বেদনায়, ও মাউন্ট ব্যাটেন সাহেব তোমার সাধের ব্যাটন তার হাতে ধুইয়া গেলায়। এবং এই গানটা যে কোনো আমাদের মতো ইতিহাসের ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গান, যারা আমরা ওই সময়টাকে নিয়ে চর্চা করছি, এবং ওই সময়ে ইতিহাসটা এই গানের মধ্যে সম্পূর্ণভাবে ফুটে উঠছে। পাশাপাশি সলিল চৌধুরী যখন লিখছেন ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না, সেই গানটাও কিন্তু যে সময়ে বসে লিখছেন তিনি, যে সময়কে তিনি তুলে ধরতে চাইছেন, সেই সময়টা সম্পূর্ণ সবভাবে প্রতিফলিত হচ্ছে ওই গানটার মধ্যে। কিন্তু ওই মাউন্ট ব্যাটেন সাহেবকে কখনোই 75 বা 100 বছর পেরিয়ে এসে কোন আন্দোলনে পরবর্তীকালীন গীতিকাররা কিছুতেই সম্পৃক্ত করতে পারবেন না তাদের নিজেদের যে রাজনৈতিক ভাবনা, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য বা গন্তব্যের সঙ্গে। কিন্তু আলোর পথযাত্রীকে কিন্তু বারে বারে বিভিন্ন আন্দোলনে পরবর্তীকালেও দেখেছি আমরা সম্পৃক্ত করে নিতে, পরবর্তীকালীন আন্দোলনকারীদের। সলিল চৌধুরী গণসঙ্গীতের এটা একটা উল্লেখযোগ্য দিক বলেই অন্তত আমার মনে হয়। আর এই অংশটুকু নিয়ে যখন বলছি, আর একটা জিনিস বলার লোক সামলানো যাচ্ছে না, সেটা হচ্ছে আজকে সবার শুরুতে যে গানটা আমরা শুনলাম, প্রান্তরের গান আমার, এই প্রান্তরের গান আমার, এই গানটাও গণনাট্য কর্মী রেবা রায়চৌধুরীর স্মৃতিচারণায় পাওয়া যাচ্ছে যে এই গানটা সলিল চৌধুরী লিখেছিলেন আসাম থেকে ফেরার পথে ট্রেনের মধ্যে বসে। এবং এই গানটা আপাত দৃষ্টিতে এই গানটাকে নিয়ে না অনেক কিছু লেখা যায়। আপাত দৃষ্টিতে এই গানটার যে লিরিক্স, এই গানটার লিরিক্সটাকে যদি পরীক্ষা করা হয়, মনে হবে এটা একটা বিরহের গান, মানে কুশল মরুভূমি, ফসলবিহীন ব্যর্থ জীবন। কিন্তু গানটা যে সময় লেখা, সেই সময় প্রেক্ষিতে যদি এই গানটাকে
খেলা হয় 1948, তাহলে কিন্তু গানটা দ্বিমাত্রিক একটা শরীরের প্রতিক্রিয়ার ফল বলেও মনে করা যেতে পারে। এবং এটা শুধু এই গানে নয়, পরবর্তীকালে সলিল চৌধুরীর অনেক আধুনিক গানের মধ্যেও কিন্তু আমরা এটা দেখেছি। যদিও আজকে আধুনিক গান নিয়ে আলোচনা করছি না, তার পরিসরটা অনেক আলাদা। এই যে বারে বারে ক্লান্ত ডানায় নীল খুঁজি, অথই নদীর তীর খুঁজি, শুধুই আমার যায় বেলা। এখন এইটা, এই যে আজন্ম লালিত যে চেতনা, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে লড়াই, সমাজ মুক্ত, শোষণ মুক্ত একটা সমাজ গঠনের স্বপ্ন, সেটা যে ভাঙছে স্বাধীনতার পর, এইটা, এই হতাশাটা কিন্তু এই গানের মধ্যে দিয়ে বারে বারে ফুটে উঠছে। অথবা আবারও মনে হয় ওই 48-49 থেকেই আমার বক্তব্যের পরবর্তী ধাপে যেটা আমি বলবো, গণনাট্যের মানুষদের সঙ্গে তার গণনাট্যের যে ওপরতলার যারা, তাদের সঙ্গে যে বিরোধটা ক্রমশ বাড়ছিল, ফাটলটা, সেই হতাশা প্রসূত কিন্তু এই জাতীয় গানগুলো চলে আসছে। তো যাই হোক, এইভাবে আমরা সলিল চৌধুরীকে দেখছি। এবং 1953 বোম্বে যাওয়ার আগে আন্তর্জাতিক শান্তি আন্দোলনেও তিনি প্রচুর গণসঙ্গীত লিখেছিলেন। আমাদের নানান মতে নানান দলে দলাদলি, নওজোয়ান নওজোয়ান, বিশ্বে জেগেছে নওজোয়ান, চলো চলো হে মুক্তি সেনানী, ইত্যাদি ইত্যাদি। এইবারে আসছি পরবর্তী পর্বে। যেহেতু পলিমিক, ফলে বিতর্কের জায়গাটা তো আমরা এড়িয়ে যেতে পারি না। এইবারে আসছি তার বিতর্কের জায়গায়, তার জীবনের বিতর্কের জায়গায়। আইপিজে কর্মী হিসেবে সলিল চৌধুরীর এই গানগুলো যখন আমরা আলোচনা করছি, সামগ্রিক অনুধাবনে এবার মুদ্রার উল্টো দিকটা একটু ঘুরিয়ে দেখা যায়। সলিল চৌধুরীর আইপিটিএ পর্বের যে স্বর্ণযুগ, সেই 40-এর দশকের মধ্যভাগ থেকে অন্তিম লগ্ন পর্যন্ত, সেই সময় সাংস্কৃতিক মঞ্চের উদ্গাতা ছিলেন গণনাট্যের পিসি যোশী। 1947 পরবর্তী যখন পিসি যোশীর অপসারণ ঘটানো হলো এবং বিজি রণদীপে এলেন, বিজি রণদীপের নেতৃত্বাধীন অতি বামপন্থায় ক্রমশ এই সাংস্কৃতিক আন্দোলনের প্রাসঙ্গিকতা পার্টির কর্মসূচিতে গৌণ হয়ে উঠেছিল। পরিণামে অনিবার্য ফাটলে আন্দোলনের পথ ও পন্থায় মেরুকরণ ঘটে যায় পার্টি নেতৃত্ব এবং সাংস্কৃতিক মঞ্চের কলাকুশলীদের মধ্যে। এই টানাপোড়েনের শিকার স্বয়ং সলিল চৌধুরী। আসলে গণনাট্যের রাজনীতি আদর্শগতভাবে মাটি ও মানুষ সম্পৃক্ত। এই সংগঠনের একনিষ্ঠ কর্মী হিসাবে নিম্নবর্গীয় সামাজিক স্তরে অবাধ মেলামেশা, যাতায়াত, মানুষের যন্ত্রণার মৌলিক কারণ অনুধাবনে সলিলকে প্রাণিত করেছে নিরন্তর। সেই উপলব্ধির নির্বিচার প্রতিফলন তার এই যুগের গান। সলিল চৌধুরী বিশ্বাস করতেন, আর্ট বা শিল্প কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিস নয়, বক্তব্যকে সততার সঙ্গে পেশ করার জন্য এবং শ্রোতার মননে সেই বার্তা বলিষ্ঠভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে আঙ্গিক বা ফল কার্যকরী ভূমিকা নিতে সক্ষম, তার কাছে তাই গ্রহণযোগ্য। এই আদান প্রদানে স্রষ্টা গ্রহীতার মধ্যে যে পারস্পরিক সংলগ্নতা গণনাট্য সঞ্জাত, তেমন দীক্ষাই তাঁর গানে ফিরে এসেছে বারে বারে। শুধু গণসঙ্গীত চয়নেই নয়, উত্তরকালে তথাকথিত অরাজনৈতিক দিকতে, এমনকি ঘোরতর যে বাণিজ্যিক গানের দুনিয়া, মুনাফার সঙ্গে যখন তিনি লড়ছেন, রেকর্ড কোম্পানির মুনাফা এনে দিতে হবে, সেই প্রত্যাশার সঙ্গে যুঝে ওঠাতেও তিনি কিন্তু তার এই আদর্শ থেকে বিচ্যুত হননি, অন্তত সঙ্গীত সৃষ্টিতে। প্রসঙ্গত বলে নেওয়া ভালো যে আবিশ্ব যুদ্ধের প্রতিঘাতে 40-এর দশকের প্রথম পর্বে ফ্যাসিবাদী এবং ফ্যাসিস্ট বিরোধী শিবিরের মেরুকরণে ঔপনিবেশিক ভারতবর্ষের আভ্যন্তরীণ সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতিতে কমিউনিস্টদের মতাদর্শগত অবস্থান কিছুটা দোদুল্যমান বলেই অনেক ইতিহাসবেত্তার মত। অন্তত ভারত ছাড়ো আন্দোলনের সমকালে আন্তর্জাতিক সংকটে ফ্যাসি বিরোধী মিত্রপক্ষের অনুকূলে সমর্থন জ্ঞাপনে তাদের ব্রিটিশ বিরোধিতার আন্তরিকতা নিয়েই অনেকে সন্দিহান হয়েছে। তবে যুদ্ধ যতই নির্ণায়ক শক্তিতে সমাপ্তির দিকে এগিয়েছে, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে এই দেশের বামপন্থী শক্তিগুলো স্বতঃস্ফূর্ততায় ঝাঁপিয়ে পড়েছে তীব্র ব্রিটিশ বিরোধিতায়। কিন্তু সমস্যা ঘটেছিল অন্যত্র। আন্তরিকভাবে আন্দোলনে, এই জাতীয় আন্দোলনে সামিল হওয়ার পাশাপাশি প্রয়োজন ছিল নির্দিষ্ট কার্যকরী রণকৌশল। অথচ কমিউনিস্টরা আংশিকভাবে ব্যর্থই হয়েছিলেন এই গঠনমূলক পরিকল্পনা নিরূপণে। শুধু সঙ্গীত নয়, বামপন্থী সংস্কৃতি চর্চার প্রতিটি ক্ষেত্রই তখন আঙ্গিক ভাবনায় অগ্রাধিকার দিত মানুষের, সাধারণ মানুষের দুর্দশার বিশ্বস্ত চিত্রায়নে, যেখানে বর্ণিত হতো যাপন যন্ত্রণার ভালোবাসা।
কিন্তু দুর্ভোগ মোচনে শত্রুর বলিষ্ঠ মোকাবিলায় ইতিবাচক পথের সন্ধান দেওয়ার ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে ছিলেন। ফলে অচিরেই তাদের আন্দোলনের গতি শ্লথ হয়ে পড়ে এবং কমিউনিস্টরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল স্রোত থেকে অনেকটাই পিছিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন ভারতের জাতীয় কংগ্রেস পরিচালিত নবগঠিত সরকারের কঠোর দমন নীতির চাঁদা করে কমিউনিস্ট পার্টির অস্তিত্বটাই বিপন্ন হয়ে পড়েছিল। অধিকাংশ নেতৃবৃন্দের গ্রেপ্তার বা বাধ্যত আত্মগোপনের সংকটাপন্ন পরিস্থিতিতে এই ভঙ্গুর সাংগঠনিক ক্ষমতায় প্রত্যক্ষ আন্দোলন জিয়ে রাখাই তখন হয়ে উঠেছিল দুষ্কর। অন্যদিকে আবার পার্টির সর্বোচ্চ স্তরের আমলাতান্ত্রিক মনোভাবও আন্দোলনকে স্থগিত করে দেওয়ার পক্ষে যথেষ্টই দায়ী ছিল। ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণের তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় ক্ষেত্রে দ্বন্দ্ব তাদের আভ্যন্তরীণ ঐক্যে নিঃসন্দেহে ফাটল ধরিয়েছিল, যার জন্য 40-এর দশকের অধিকাংশ সময় জুড়ে তিল তিল করে গড়ে তোলা আইপিডিএর সাংস্কৃতিক দর্শনও যথেষ্টই আহত হয়েছিল। সমকালীন আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত জোসেফ স্ট্যালিন গঠিত পপুলার ফ্রন্ট আর মাও সেতুংয়ের নিও ডেমোক্রেটিক ফ্রন্টের মধ্যে উপযুক্ত পন্থা বেছে নেওয়ার মধ্যেও তৈরি হয়েছিল বিভ্রান্তি। তিনটি রণদ্বীপের সমস্যা সমাধানে জাতীয় গণতান্ত্রিক এবং জনগণতান্ত্রিক বিপ্লবের একত্রীকরণে গেরিলা সন্ত্রাসবাদের পক্ষে রায় দেওয়ার পর বিভ্রান্তির মাত্রা আরো বেড়ে গিয়েছে। অবস্থা চরমে উঠেছিল 1949-এ, যখন বামপন্থী রাজনীতিতে নতুন নতুন প্রতিভা সমন্বিত সাংস্কৃতিক মঞ্চের উপযোগিতার মূল প্রবক্তা পিসি যোশী পার্টির সম্পাদক পদ থেকে তড়িঘড়ি অপসারিত হন। এরপর সংস্কারপন্থীরা 1952 সাধারণ নির্বাচনে সরাসরি অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ভোট নির্ভর রাজনীতির বাধ্যবাধকতায় স্বাধীন শৈল্পিক যে প্রকাশ ভঙ্গিমা সেইটা সীমাবদ্ধ হয়ে পড়ার একটা আশঙ্কা দেখা দেয়, যার কিছুটা আঁচ আমরা অবশ্যই পাই 1954-তে পার্টি নেতৃত্বের কাছে প্রকাশ করা ঋত্বিক ঘটকের একটি ছোট্ট বই থিসিস অন দ্য কালচারাল ফ্রন্টিয়ার, যেখানে শ্রেণীহীন সমাজের লক্ষ্য পূরণে জনসাধারণের শিক্ষা সচেতনতা উন্মেষে শিল্প ও সংস্কৃতির ফলপ্রদ ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে। তো যাই হোক, বিতর্কটা চলছিল, বিতর্ক এড়ানো সম্ভব ছিল না। এই সময় আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে 1948-এ আঞ্চলিক স্তরের গণসংগঠনগুলোর উপর কড়া নজরদারির বন্দোবস্তের ফলে উপর থেকে চাপিয়ে দেওয়া নিদানে বিশেষভাবে সাংস্কৃতিক সংগঠনগুলোর সক্রিয়তায় ভাটা নামছে। সাংস্কৃতিক কুশীলবদের মধ্যে অধিকাংশই এই বলপূর্বক চাপিয়ে দেওয়ার নীতি মানতে না পেরে ক্রমশ সরে যেতে থাকেন আন্দোলনের মূল স্রোত থেকে। চিত্তপ্রসাদ, দেবব্রত মুখোপাধ্যায় বা সোমনাথরের মতো চিত্রশিল্পী, খালেদ চৌধুরীর মতো মঞ্চ নির্মাতা, বিজন ভট্টাচার্য, শম্ভুমিত্র, বাবু দত্ত প্রমুখ নাট্য ব্যক্তিত্ব, চিত্র পরিচালক ঋত্বিক ঘটক, জনপ্রিয় গায়ক দেবব্রত বিশ্বাস অথবা হেমন্ত বিশ্বাস, জ্যোতিরিন্দ্র মৈত্রের মতো সঙ্গীতকার প্রত্যেকেই ওই সময় গণতান্ত্রিক আধিপত্যের বাইরে এসে বা নিয়মিত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে একে একে খুঁজে নিয়েছিলেন নিজেদের স্বাধীন পরিসর। এই সরে আসার স্রোতে বাধ্যতই ভেসেছিলেন সলিল চৌধুরীও। 19 শতকীয় ইউরোপীয় ঘরানায় শিল্পের কাঠামোগত নির্মাণ আর শিল্পের রাজনীতিকরণ নিয়ে উদ্ভূত যে তীব্র আলোড়ন 40-এর দশকের শেষ প্রান্তে এসে সেই বৌদ্ধিক আন্দোলনের ঢেউয়ে মুখ্যত জারিত হলেন ভারতবর্ষের অন্যতম প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অধিকাংশ শিল্পীদল। সার্বিক এই পরিস্থিতির মধ্যে আপন সত্তার সংকট সম্যক অনুধাবনে সলিল চৌধুরী এই সময় একটা গান লিখেছিলেন, যে গানটা খুব বেশি ব্যবহার হয় না। আমরা গান গাই কেননা গান গাই, যেহেতু গান গাই কাজেই গান গাই, যুক্তি তর্কের সকল সীমায় পেরিয়ে এলেন এই দেশে ভাই এই দেশে, শিল্পী মোদের পিতা, কল্প লোকের সিঁড়ি মোড়াই, বস্তু লোকের চিতা, কে কি কেন কবে কখন প্রশ্ন মোদের বালাই। অর্থাৎ এই গানে সরাসরি গীতিকার জানাচ্ছেন গায়করা গান এই যান কারণ তারা গাইতে ভালোবাসে। যেহেতু সর্বজনীন মান্যতাতেই সৃজনধর্মী শিল্পের আঙিনায় সঙ্গীত আপন বৈভবে স্বীকৃতি প্রাপ্ত, সেহেতু রাজনৈতিক বা তাত্ত্বিক কোনো কর্তৃত্বের বশীভূত না হয়ে স্বাধীন ভাবনার বিন্যাসে সঙ্গীত রচনার পরিসর গীতিকারের পক্ষে যথার্থই সঙ্গত দাবি। গানের শব্দবদ্ধের ইঙ্গিতেও আরো প্রচ্ছন্ন যে জাগতিক বাস্তবের ভস্মস্তূপের উপরই শিল্পী তার কল্পনার পাখনা মেলে দেন, অনেকটা সেই অস্কার ওয়াইল্ডের ডিকে অফ লাইং এর কেন্দ্রীয় ভাবনার অনুরণনের মতো, যেখানে দ্বিধাহীনভাবে জানানো হচ্ছে যে শিল্প বা আর্ট একমাত্র নিজেকে ছাড়া আর কাউকে তুলে ধরার কথা নয়।
যখনই জীবন বা বহিঃপ্রকৃতির সংলগ্নতা শিল্পের কাম্য হয়ে ওঠে, তখনই কিছু সীমাবদ্ধ আদর্শবাদ জন্ম নেয়। অনিবার্যভাবেই ভালোর তুলনায় সেই শিল্পের গুণগত মানের মন্দের বাদ বেশি হয়ে ওঠে। আসলে প্রাকৃতিক বিধানে জীবনই শিল্পের কাছাকাছি সরে আসে অনেক বেশি, যত না শিল্প জীবনের অন্তরঙ্গ হয়ে ওঠে। অর্থাৎ এই ব্যাপারগুলো তখন কিন্তু এদের মধ্যে ঢুকছে। তত্ত্ব এবং ব্যবহারিক ক্ষেত্রে একটা সংঘাত বেঁধে যাচ্ছে গণনাট্য সাংস্কৃতিক মঞ্চে কলাকুশলীদের সঙ্গে পার্টির উপরতলার মানুষের। সলিলের উপর পার্টি ব্যুরোক্রেসির আঘাত নেমে এসেছিল তার যে দুটো গানকে ঘিরিয়ে। জনপ্রিয়তার নিরিখে সেই দুটো গান কিন্তু আজও সর্বজনগ্রাহ্য। প্রথম গান কোনো এক গায়ের মতো। এই গানটা গণসঙ্গীত পদবাচ্য না হয়েও এই গানটার যে প্রাচ্য পাশ্চাত্য সুরের যে সংশ্লিষ্ট বাঁধনী গায়বধূ 4 দশকের দ্বিতীয়ার্ধে আইপিটি এর বিভিন্ন জনসমাবেশে স্বতঃস্ফূর্ত ভাবেই গৃহীত হয়েছিল, মানে হেমন্ত মুখার্জি রেকর্ড করার অনেক আগে থেকে। এবং এই গান শুনতে বহু মানুষ জড়ো হতেন, কারণ সলিল চৌধুরী নিজেও মনে করতেন এই গান ভবিষ্যতের স্বপ্ন দেখানোর গান, সমৃদ্ধ স্বপ্ন দেখানোর গান। অথচ এই সময় পার্টির কেন্দ্রীয় কমিটির বিধিবদ্ধ বিশ্লেষণে জানানো হলো যে এই গান মোটেই এই ধরনের পথসভা বা জনসভার পক্ষে অনুকূল নয়। ব্রিটিশ রণদ্বীপের যে তাত্ত্বিক বামপন্থা, যেটার মাধ্যমে তখন কমিউনিস্ট পার্টি চলত, সেইটা অনুযায়ী জানানো হলো যে গায়কবধূকে নিষিদ্ধ করতে হবে এই চুক্তিতে। প্রথমত এই গানে সংকটাপন্ন মানুষের মধ্যে প্রতিরোধের উদ্দীপনা জাগানোর পরিবর্তে এক ধরনের হতাশাবাদকেই নাকি বরণ করে নেওয়া হয়েছে, যেটা সেই সময় দাবির পরিপন্থী। মুখ্যত পার্টির তরফে প্রবল আপত্তি উঠেছিল গানটির উপসংহারের একটা পংক্তি নিয়ে, যেখানে বলা হচ্ছে সে গায়েরও বধুর আশা সকলেরও জীবন্ত সমাধি। এই জীবন্ত সমাধি শব্দটা এখন হেমন্ত মুখার্জির গান শুনলে কিন্তু কেউ খুঁজে পাবেন না। গানটার শুরুতে সলিল দিয়েছিলেন, পরবর্তীকালে যখন তিনি হেমন্তকে দিয়ে গানটা রেকর্ড করেন তখন এই জীবন্ত শব্দটা তুলে দিয়েছিলেন। যাই হোক, সমকালীন রাজনীতি যেখানে নিত্যই মানব শক্তিতে নতুন প্রাণ সঞ্চারী উদ্যোগী, সেখানে এই শব্দবন্ধে ওপর মহলের নেতারা হয়তো জনশক্তির সম্ভাবনাময় স্ফুরণে রাশ টেনে ধরার কোনো ইঙ্গিত খুঁজে পেয়েছিলেন। দ্বিতীয়ত আরো বলা হলো যে শ্মশানে পর্যবসিত গ্রাম বাংলার বিপরীতে অতীত দিনের যে শান্তিপূর্ণ সহজ সরল জীবনকে এখানে উজ্জ্বল করে তোলা হয়েছে, পুরনো দিনের কথা বলা হয়েছে, তা আদবে কাঠামোগতভাবে সামন্ততান্ত্রিক এবং বৌদ্ধিক বামপন্থায় সেই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাকে মান্যতা দেওয়ার অর্থ প্রগতির বিরোধিতা। আসলে সমস্যার শিকড় অন্য। গণনাট্য যোদ্ধা হেমাঙ্গ বিশ্বাস একবার 43-এর দুর্ভিক্ষ পরিস্থিতির পর্যালোচনায় তুলে এনেছিলেন সেই সময়কার বামপন্থী সংস্কৃতির বলয়ে আলোচিত দুটো বিশেষ শব্দ। একটা হচ্ছে লিঙ্ক আপ, অর্থাৎ জাপানি আগ্রাসনের সঙ্গে কোনো না কোনো ভাবে যোগসূত্র রচনা। আরেকটা হচ্ছে ওয়ে আউট, অর্থাৎ এই হাহাকারময় পরিবেশ থেকে মুক্তির উপায় অন্বেষণ। ছকে বাঁধা অঙ্কের মতো এই দুটো পথ থেকে সামান্য বিচ্যুতি আন্দোলনের মর্মার্থ আত্মীকরণে ব্যর্থতার নামান্তর বলে পার্টির বিধানে একরকম কার্যকরী হয়ে গিয়েছিল। কিন্তু প্রতিযুক্তির অবতারণায় আত্মপক্ষ সমর্থনের দায়িত্ব গীতিকারের দিক থেকেও থেকেই যায়, সলিল পিছিয়ে যাননি। তিনি বলেছিলেন, গায়ের বধূর মুখ্য উপজীব্য পীড়িত গ্রাম বাংলার যন্ত্রণার শিকড় অনুসন্ধানে দুর্ভিক্ষকেই চিহ্নিত করে দেওয়া, যে সংকটের উৎস আবার সাম্রাজ্যবাদী ক্ষমতা প্রয়োগে স্বেচ্ছাচারী নিষ্ঠুরতা। সেই দৃষ্টিকোণ থেকে গায়ের বধূর মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধিতার ইঙ্গিত যথেষ্ট স্পষ্ট, যা আদবে প্রগতিশীল সমাজতান্ত্রিক ভাবনারই অনুসারী। পরবর্তীকালে প্রস্তুতি পর্ব বলে একটি পত্রিকায় 1979-তে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি কমিউনিস্ট পার্টির সেই সময় এই হেন একনায়কতান্ত্রিক মনোভাবের তীব্র সমালোচনা করেছেন এবং উষ্মা প্রকাশ করেছিলেন। সেখানে গানটির প্রসঙ্গে তিনি জানাচ্ছেন যে মন্বন্তর জর্জরিত অনাহার পৃষ্ঠ ধ্বংসের চিত্রায়ন এবং শাসক শ্রেণীর লোভাতুর মানসিকতার ইঙ্গিতের মাধ্যমে গীতিকারের সামগ্রিক বাস্তবমুখীনতা সম্পর্কে কোনো সন্দেহ থাকা উচিত নয়। প্রতিবাদের ভাবনায় সম্পৃক্ত কোনো শব্দের সামান্যতম ব্যবহারও এক্ষেত্রে গানটিকে নিতান্তই স্লোগান ধর্মী করে তুলত এবং সলিল চৌধুরী গানটার সাংগীতিক উৎকর্ষ বিসর্জনে নিজের গানের কোনো ধরনের রাজনীতিকরণ মেনে নিতে রাজি ছিলেন না। 1980-তে 80 দশকের মাঝামাঝি অনুরাধা রায়কে দেওয়া একটি সাক্ষাৎকারে
তিনি আরো কড়া প্রতিক্রিয়ায় মুখর হয়েছিলেন। খানিক তির্যক ভঙ্গিমায় ওপরতলার নেতৃত্বের ড্রয়িং রুম পলিটিক্স জনিত জনমানস বিচ্ছিন্নতার সঙ্গে প্রতিতুলনায় নিজের যৌবনে মন্বন্তর আক্রান্ত দক্ষিণ চব্বিশ পরগনার গ্রাম গ্রামান্তরে ঘুরে নিজের লব্ধ অভিজ্ঞতাকে এখানে তিনি সামনে টেনে আনছেন। প্রত্যয়ী শরীর জানাচ্ছে গায়ের বধূ তার সেই প্রত্যক্ষ এবং অর্জিত অভিজ্ঞতারই ফসল। এক্ষেত্রে দ্বিতীয় যে গানটি বিতর্কের আগুনে ঘি ঢেলেছিল সেই সময়, সেটিও আঙ্গিক বা সুরের আবহে গণসঙ্গীতের সমার্থক নয়, যদিও সৃষ্টির প্রেক্ষিত ওই 43-এর মন্বন্তর বাংলা আধুনিক গানের ধারাবাহিক ইতিহাসে যা আজও অমলিন। আই বৃষ্টি ঝেপে থাম দেব মেঘে। সন্ধ্যা মুখোপাধ্যায় সুরেলা কণ্ঠে এই গানটির 1953-তে আত্মপ্রকাশ। তবে সত্য দুর্ভিক্ষজনিত দুর্দশার চিত্রায়নে এই গান তার কয়েক বছর আগে থেকেই কিন্তু গণনাট্যের বিভিন্ন মঞ্চে গাওয়া হচ্ছিল। অজানা অচেনা বিশ্বযুদ্ধের পরোক্ষ চাপে সৃষ্ট অনাহার পৃষ্ঠ মৃত্যু মিছিল ছাড়াও কৃষক জীবনের দৈনন্দিনতায় খরা, বন্যা পীড়িত অনিশ্চয়তার যে মেঘ নিয়তই তাদেরকে সমস্যা জর্জরিত করে তোলে, এই গান চিরন্তন সেই দুর্ভাগ্যের আলেখ্য। অথচ 46 নম্বর ধর্মতলা স্ট্রিটে পার্টি নেতৃত্বের একটি বড় অংশ এই গানটিকে নিয়ে এক জটিল বিতর্কে মত্ত হয়েছিলেন। আপত্তি উঠেছিল মুখ্যত লিরিক্সে ব্যবহৃত দুটো শব্দ নিয়ে। গানটার স্থায়ী পর্বে শরীর লিখেছেন, হায় বিধি বড়ই দারুণ, পোড়া মাটি কেঁদে মরে ফসল ফলে না, ক্ষুধার আগুন জলে আহার মেলে না, কি দেব তোমারে নাই যে ধান খামারে মোর কপাল করে। এই বিধি এবং কপাল করে এই দুটো শব্দ নিয়ে যত বিতর্কের সূত্রপাত। পার্টি অনুশাসনে ধার্য হলো যে ওই বিশেষ দুটি শব্দের প্রয়োগে ভাগ্য বিশ্বাসের গভীর অনিশ্চয়তায় মানুষকে ঠেলে দেওয়ার উপক্রম করা হচ্ছে, যেটা নাকি নাস্তিক মার্ক্সীয় দর্শনের পরিপন্থী। কেন্দ্রীয় কমিটির ব্যাখ্যায় গীতিকারের এই আচরণ নিষ্ঠুর বাস্তবের মোকাবিলায় সাধারণ মানুষের যে উদ্যম তাতে হ্রাস টেনে দেবে। অতএব প্রকাশ্য সমাবেশের মঞ্চে এই গানের ক্ষেত্রেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। সলিল চৌধুরীর প্রত্যুত্তরও ছিল যথেষ্ট চিত্তাকর্ষক। গণনাট্যের অনুষ্ঠানে তখন নিয়মিত পরিবেশিত আব্বাস উদ্দিনের আল্লাহ মেঘদে পানিতে এই গানটির প্রসঙ্গ উত্থাপনে তিনি প্রশ্ন করেন, ঈশ্বর ভাবনায় সম্পূর্ণ সম্পৃক্ত এই গান যদি গ্রামীণ জনগণের সামনে গাওয়ার অনুমোদন পেয়ে যায়, তবে বিধি বা ভাগ্যের অনুষঙ্গে আপামর নিরক্ষর জনসাধারণের সেই আল্লাহ বা ভগবানের আস্থা জ্ঞাপনের স্বভাব প্রকৃতির বর্ণনায় গঠিত আই বৃষ্টি ছেপের দোষটা ঠিক কোথায়? বলা বাহুল্য সলিল সদুত্তর পাননি, কিন্তু নিষেধাজ্ঞাও আর শিথিল হয়নি। নেতাদের এই পক্ষপাতদুষ্ট আচরণে ব্যথিত সলিল এবং পার্টির মধ্যে মানসিকভাবে একটা অনিবার্য ব্যবধান রচিত হয়ে যায় এবং উপরতলার অনুশাসন পর্বের এই অনভিপ্রেত আচরণ আমাদের বিংশ শতকীয় সাংস্কৃতিক ইতিহাসের এক দুর্ভাগ্যজনক অধ্যায়। সংস্কৃতি এবং রাজনীতির পারস্পরিক টানাপোড়েন ব্যতীত সাংস্কৃতিক মঞ্চের ভেতরেও গণমুখী শিল্পের চরিত্র কাঠামোর প্রশ্নে বিতর্ক দানা বেঁধেছিল। এই মতপার্থক্যের উৎস ছিল জনচেতনার জাগরণে শিল্পের কার্যকরী উপস্থাপনার আঙ্গিক নিয়ে। যে বছর সলিল চৌধুরী কলকাতা ত্যাগ করে বিমল রায়ের আহ্বানে দো বিঘা জমিন চলচ্চিত্রের সূত্রে হিন্দি ফিল্মের দুনিয়ায় পা রেখেছিলেন, সেই 1953-তে আইবিটি এর সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ওই বৌবেতেই। সঙ্গীত প্রসঙ্গে আয়োজিত এক পৃথক আলোচনা সভায় বর্ষিয়ান সুরকার অনিল বিশ্বাসের সভাপতিত্বে ওমর শেখ, প্রেম ধাওয়ান, শ্রীনিবাসন, সুরিন্দর পাওয়ারের মতো সঙ্গীতকার গায়কদের পাশাপাশি অংশ নিয়েছিলেন হেমাঙ্গ বিশ্বাস এবং সলিল চৌধুরী। একদিকে দেশজ ধ্রুপদ ও লোকসুরের ব্যবহার, অন্যদিকে পাশ্চাত্য আধুনিক সুরের প্রয়োগ, এই নিয়ে সলিল চৌধুরী এবং হেমাঙ্গ বিশ্বাসের মধ্যে একটা উত্তর প্রত্যুত্তরের আবহে সেই আলোচনা সভা এক আকর্ষণীয় মাত্রায় পৌঁছে গিয়েছিল। একদিকে যখন হেমাঙ্গ জনসাধারণের মগজে উদ্দিষ্ট বার্তা গেঁথে দেওয়ার ক্ষেত্রে কার্যকরী সাংগীতিক মাধ্যম হিসেবে দেশজ লোকসঙ্গীতের আঙ্গিককে নব্য আমদানিকৃত এই পাশ্চাত্য হারমোনাইজেশনের তুলনায় অনেক বেশি এগিয়ে রাখতে চাইলেন, পরীক্ষামূলক সেই নতুন সাংগীতিক উদ্ভাবনের পথিকৃৎ সলিল সভাপতি দ্বিমত ব্যক্ত করলেন। তিনি হেমাঙ্গ স্মৃতিচারণার পরে লিখছেন যে আবেগের মাত্রায় সেদিনের বিতর্ক চরমে উঠেছিল। জোসেফ স্ট্যালিন কথিত ইন্টারন্যাশনাল ইন কন্টেন্ট, ন্যাশনাল ইন ফর্ম, এই তত্ত্বটিকে ধরে হেমাঙ্গ সলিলকে আক্রমণ করেছিলেন।
সলিলের বিরুদ্ধে দেশীয় লোকসংস্কৃতিকে অবমাননা এবং বিদেশি অর্কেস্ট্রেশনের প্রতি মাত্রাতিরিক্ত ঝুঁকে প্রকরণ সর্বস্বতার দোষে দুষ্ট হওয়ার মারাত্মক অভিযোগও তিনি তুলেছিলেন এবং এও জানিয়ে দেন যে সলিলের এই ঝোঁক এবং এই ইন্টারন্যাশনালিজমের ধারণা মার্ক্সীয় দর্শন থেকে অনেকটাই বিচ্যুত প্রবণতায় তা বহু অংশেই কসমোপলিটানিজমের অনুসারী। সলিলেরও জবাবি ভাষণ ছিল বলাই বাহুল্য, এবং হেমাঙ্গ যেটা বারে বারে বলতে চাইছেন যে সলিলের মাথায় রাখা উচিত হুম টু সার্ভ, তাদের জন্য গানটা লেখা হচ্ছে, সেইভাবে এটাকে দেখতে হবে। কিন্তু সলিলের জবাবি ভাষণ ছিল বলাই বাহুল্যই ধারালো যুক্তির অবতারণায় আরো আগ্রহ দিল। তিনি ভারতীয় সঙ্গীতের পাশ্চাত্যকরণের ঐতিহ্যের বিশ্লেষণে রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন প্রবল জাতীয়তাবাদী সংগ্রামের উষালঙ্গে জনসমাবেশে প্রাণিত উদ্যমের সঞ্চারে কবি তৃপ্ত পদক্ষেপের পাশ্চাত্য ছন্দবদ্ধতায় সমবেত কণ্ঠের উপযোগী একেবারে গান তৈরি করে গেছে। সঙ্গে জুড়ে দিয়েছিলেন দ্বিজেন্দ্রলাল রায় ও অতুল প্রসাদ সেনের মতো সঙ্গীতকারদের প্রসঙ্গও, যারা যুগপৎ দেশজ ঘরানা ও পাশ্চাত্য প্রকরণের সংশ্লিষ্ট ভাবনায় জারিত হয়ে বেঁধেছেন গান। এখানেই সলিল থামেননি, যৌক্তিক প্রতিষ্ঠার লক্ষ্যে দৃষ্টান্তের উপস্থাপনায় টেনে এনেছেন একে একে ভারতীয় চিত্রকলায় থ্রি ডাইমেনশনাল যে প্রবণতা, ত্রিমাত্রিক ঝোঁক এবং স্বদেশী কাব্যে সনেটের আমদানি, এমনকি ভারতীয় ধ্রুপদী সাহিত্যে নভেল বা উপন্যাসের অন্তর্ভুক্তি। অর্থাৎ ভারতবর্ষীয় সৃষ্টি ধর্মের অন্যান্য আঙিনায় যদি ইউরোপীয় প্রভাব সমাদৃত, তবে সঙ্গীতেই বা প্রাপ্ত থাকবে কেন, এমনই প্রতিযুক্তিতে সলিল মানতে চেয়েছিলেন হেমাঙ্গকে। অন্তিমে বক্তব্যকে হয়তো খানিক অতিরিক্ত আকর্ষণীয় করার ঝোঁকেই খানিক হালকা রসিকতায় সলিল হেমাঙ্গকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, এই যে কলকাতা থেকে অধিবেশনের কারণে বোম্বে আগমন আমাদের, তা আমরা সবাই বিমান যাত্রায় ভরসা রেখেছি কেন, যখন স্মরণাতীত কাল থেকেই গরুর গাড়ির পরিবহন ব্যবস্থা এই দেশের আত্মনীতিচ্ছ। তির্যক এই যুক্তির মধ্যে প্রচ্ছন্ন সলিলের সেই আস্থা, যেখানে আধুনিকতাকে বরণের মধ্যেই থেকে যায় প্রগতি ভাবনার সূচক। এই বিতর্কে হেমাঙ্গ এবং সলিল সেই সময় নিজ নিজ প্রান্তে নিজেদের যুক্তিতে অটল থাকলেও পরবর্তীকালে হেমাঙ্গ আরো বহু বছর বাদে স্বীকারোক্তির ভঙ্গিতে জানাচ্ছে যে বোম্বে আইপিটি অধিবেশনে তার নিজের যুক্তিজালে কিছু অসঙ্গতি ছিল। প্রথমত, লোকসঙ্গীতে ভারতীয় ধ্রুপদী ঘরানার মিশ্রণের ধারণায় তার খামতি ছিল। তাছাড়া তিনি আরো মেনে নিচ্ছেন লোকসঙ্গীতের আঙ্গিকের সমর্থনে সর্বভারতীয় লোকগানের ভাষ্যকে একীভূত করার পরিবর্তে তিনি নির্দিষ্ট অঞ্চলধর্মী সুর সংস্কৃতিকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছিলেন। এক্ষেত্রে নিজের আচরণকেও তিনি এক ধরনের ফরমালিজমেরই অনুসারী বলে মনে করেছেন। পাশ্চাত্য ধর্মের দেশীয় আত্মীকরণের গুরুত্ব অনুধাবনে তাঁর সেদিনের অক্ষমতা প্রমাণে জীবনের পরন্ত বেলায় হেমাঙ্গ চীন দেশীয় লোকসঙ্গীত তুম ফ্যাং হোম, যার বাংলা হচ্ছে রক্তিম পূর্ব দিগন্ত, তার প্রসঙ্গ উল্লেখ করে স্বীকার করে নিয়েছিলেন যে বিদেশি ঢঙের সুরেও বাংলার কৃষক সমাজকে উজ্জীবিত করা সম্ভব। সুতরাং 1953 উদ্ভূত বিতর্কে পরবর্তীকালে দাঁড়িয়ে গিয়েছিলেন হেমাঙ্গ নিজেই। কিন্তু একথাও সমানভাবে সত্যি, সাংস্কৃতিক মঞ্চের অভ্যন্তরে জমাট বেঁধে ওঠা সঙ্গীত প্রকরণ সংক্রান্ত সেই বিতর্ক 50-এর দশকের প্রথম ভাগে অন্তত কোনো সমাধানের গন্তব্যে পৌঁছয়নি। উদ্ভাবক মনন সমৃদ্ধ সলিল চৌধুরীর মতো সঙ্গীতকারও সময়ের সেই গর্ভে আপন শিল্প ভাবনার সমর্থনে কোনো নির্ভরযোগ্য অবলম্বন বা সমর্থনও পাননি। ফলে একাধারে দূরত্ব ক্রমশই বৃদ্ধি পেয়েছিল দলতান্ত্রিক শাসনে, আবার সহযাত্রী কমরেডদের সঙ্গে মতানৈক্যের ফাটলেও অনুভূত হয়েছিল বিচ্ছিন্নতাবোধ। এই মতাদর্শগত তত্ত্ব এবং ব্যবহারিক প্রয়োগ নির্ভর সামগ্রিক এই সংকট ছাড়াও ব্যক্তিগত জীবনযাপনেও এই পর্ব সমস্যা সংকুল ছিল। সমস্যা সেটা প্রত্যেকের জীবনেই আসে, এবং সেই সময় পার্টির যারা পূর্ণ সময়ের কর্মচারী ছিলেন, রাজনৈতিক কর্মী ছিলেন, তাদের ক্ষেত্রে এটা আরো বেড়েছিল। যাদের পারিবারিক আয়ের ভিত্তি খুব একটা পাকাপোক্ত ছিল না, যদিও ব্যক্তিগতভাবে সলিল বিশ্বাস করতেন না যে রাসাচ্ছাদন বা রাষ্ট্রীয় নির্যাতন সংকটই পার্টির সঙ্গে তার ক্রম ব্যবধান বা উদ্দীপনায় ভাটা পড়ার জন্য একমাত্র দায়ী। স্মৃতিচারণায় তিনি জানিয়েছেন, অভুক্ত অবস্থায় একাধিক ক্রমে 2 থেকে 3 দিন গ্রামান্তরে ঘুরে বেরিয়ে মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার বিবরণ, প্রায়শই তার নিজের পকেটে 2 আনা পয়সাও থাকতো না, অথচ শোষণমুক্ত সমাজের স্বপ্নে বিভোর রাজনৈতিক মানুষের এইসব জাগতিক সমস্যাগুলোকে পাত্তা দেওয়ার মতো অবসরও নিতান্তই ছিল বিলাসিতা।
তবে পাশাপাশি যখনই তার গণনাট্য ছেড়ে বোম্বে যাত্রার প্রতিক্রিয়ায় পার্টি অভ্যন্তরে তাকে এসকেপিস্ট বা পলাতক তকমায় নিন্দিত করার প্রসঙ্গ উঠেছে, ক্ষুব্ধ সলিল আত্মপক্ষ সমর্থনে তুলে এনেছে পিতার আকস্মিক প্রয়াণের পর তীব্র অর্থনৈতিক দোলাচলের প্রসঙ্গ। যদিও অল্প বিস্তর স্ববিরোধিতার আভাস এতে স্পষ্ট, তবু অস্বীকার করার জায়গা নেই যে ব্যক্তিগত স্তরের ক্লেশ যন্ত্রণাও সামাজিক ইতিহাসের সার্বিক আলোচনার অচ্ছেদ্য অঙ্গ। পিতৃবিয়োগের মুহূর্তেই মানে সেই সময় তার পিতা মারা গেছেন, তিনি নিজে বিয়ে করেছেন, তার উপর 6 ভাই বোন, বিধবা মা সবার দায়িত্বও করতে ছিল, ফলে আয়েরও একটা সংস্থানের প্রয়োজন ছিল। ঠিক সেই সময় তিনি বিমল রায়ের কাছ থেকে ডাক পেয়েছিলেন বোম্বে যাত্রার। সলিলেরই গল্প চালচোর, সেই চালচোর অবলম্বনেই কিন্তু প্রতিকা জমিন ছবিটার চিত্রনাট্য তৈরি হয়েছিল এবং সুরকার হিসেবে সলিল চৌধুরী বোম্বে গিয়েছিলেন, বাসু চ্যাটার্জি নিয়ে গিয়েছিলেন বিমল রায়ের কাছে তাকে সুরকার হিসেবে। ফলে আকস্মিক এই সুযোগ প্রাপ্তিকে বরণ করে নেওয়া ছাড়া সলিল চৌধুরীর সামনে আর কোনো উপায়ন্তর ছিল না, এবং তারপর থেকেই কিন্তু তার জীবনের এক পর্বের অবসানে অপর এক পর্বের সূচনা হয়েছিল। ফলে অন্তিমে এই যে এতগুলো কথা, তাতে কয়েকটা প্রসঙ্গ শেষমেশ একটু টেনে নিয়ে আসাই যায়। প্রত্যক্ষ রাজনীতির সংস্রব ত্যাগে সলিল চৌধুরী হিন্দি ফিল্মের দুনিয়ায় পদার্পণে পরবর্তী প্রায় 2 দশক জুড়ে ভারতবর্ষ এবং বিশ্ব রাজনীতির আঙিনায় হাত প্রতিঘাতের সংখ্যাধনী হাত কম নয়। একদিকে 1959 বা 1966 খাদ্য আন্দোলন, চীন ভারত সীমান্ত 1962 যুদ্ধ, 1965 ভারত পাক সম্পর্কের অস্থিতি, 67 নকশালবাড়ির অভ্যুত্থান, অন্যদিকে 1954 পরবর্তী প্রায় 20 বছর ধরে ভিয়েতনামে মার্কিনী সাম্রাজ্যবাদী আগ্রাসনের নগ্নরূপ, 1971 মুক্তিযুদ্ধ, যাবতীয় ঘটনাবর্তে সলিলের ভূমিকা কখনো ব্যক্ত তীক্ষ্ণ সাংগীতিক প্রতিক্রিয়ায়, কখনো বা তা পর্যবসিত বিস্ময়কর নীরবতায়। তার মতো রাজনৈতিক বোধ সম্পৃক্ত ব্যক্তিত্বের এই হেন পরস্পর বিরোধী আচরণ নিয়ে বিতর্কের অবকাশ অবশ্যই আছে, সেই প্রসঙ্গ অন্য। তবে সলিল নিজে এ বিষয়ে স্পষ্ট বক্তা। তার মতে রাজনৈতিক গান নির্মাণের জন্য প্রয়োজনীয় রসদের যে নিষ্ঠ আত্মীকরণ মাটির সঙ্গে সরাসরি সম্পর্কে পাওয়া সম্ভব, এলিট দুনিয়ার বাণিজ্যিক ইঁদুর দৌড়ের ব্যস্ততায় তা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। দায়বদ্ধ এই সংস্কৃতি চর্চা থেকে বিচ্ছিন্নতায় আপাত লঘু প্রয়াসে লব্ধ কোনো গণসঙ্গীতে কৃত্রিমতার দায় কিন্তু শেষমেশ সেই দায় বর্তায় গীতিকারের উপরেই। আর তিনি নিজে এই দায়ভাগের অংশীদার হতে রাজি নন। যদিও বোম্বে চলচ্চিত্রের সাফল্যের ঊর্ধ্বমুখী পারদ, অতঃপর 1965-তে মালায়ালাম ছবি চেম্মানের প্রবল জনপ্রিয়তার সূত্রে সর্বভারতীয় সুরকার হিসেবে তার ছোড়ো অনুপ্রবেশ, পাশাপাশি বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষার সিনেমায় সঙ্গীত চয়নে ক্রমশই তার জাতীয় স্তরের স্বীকৃতি, এই সবকিছুর মধ্যেই ব্যস্ততার তুঙ্গি সন্তরণ তার সৃষ্টির মুহূর্তগুলোকে ঘিরে নিয়েছিল প্রোডাকশন কোম্পানির মুনাফা সিদ্ধির দায়বদ্ধতায়। তথাপি ইতিহাসের সমর্থনেই সলিলের অন্তর্গত সমাজ ঘনিষ্ঠ হৃদয়বেত্তায় আমাদের আস্থা থেকেই যায়। অন্তত বাস্তবমুখী সাংগীতিক উদ্যোগে ইতিউতি চর্চায় সেখানে ভণ্ডামি ঠাঁই ছিল না। এমনকি বিনোদন কেন্দ্রিক সঙ্গীতেও পরবর্তী পর্বে কথায় সুরে তার তৈরি বিভিন্ন বাংলা আধুনিক বা বেসিক গানের শব্দবদ্ধ ব্যবচ্ছেদ তার প্রথম যৌবনে অর্জিত রাজনৈতিক বোধ বা সমাজ ঘনিষ্ঠ মননের ছোঁয়া অনুভূত হয় প্রায়শই। যদি শ্রোতার তরফেও বিনোদনের স্বাদ পেরিয়ে তেমন গভীর ভাবনা চিন্তায় প্রবেশের উদ্যোগ থাকে, সেই সব গান নিয়ে আলোচনা অবশ্য সম্পূর্ণই পৃথক এক ধরনের আলোচনার বা বক্তব্য বেশের দাবিদার। একদম শেষে বলি যে দর্শন চৌধুরী তার প্রসিদ্ধ গ্রন্থ গণনাট্য আন্দোলন, এই গ্রন্থে আইপিজি এর প্রথম যুগের ঐকান্তিক আবেগের প্রশমনের মূল কারণ অনুসন্ধানে আঙুল তুলেছে পুঁজিবাদী বুর্জোয়া শিবিরগুলো থেকে, যাদের মেলে ধরা আর্থিক সমৃদ্ধির হাতছানি সাংস্কৃতিক মঞ্চের গুণীজনদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি ছড়িয়েছে। পরিণামে নিম্নবর্গীয় স্তর সংলগ্ন রাজনীতি থেকে বিচ্ছিন্নতায় তাদের কমিটমেন্টের বাঁধনি আলগা হয়ে গিয়েছিল। অর্থাৎ শ্রী চৌধুরী পক্ষান্তরে সাংস্কৃতিক কর্মীদের উন্নততর জীবনযাপনের প্রতি মোহকেও কাঠগড়ায় দান করিয়ে দিয়েছে। বলা বাহুল্য এই অভিযোগের তীর যাঁদের দিকে নস্ত, সলিল চৌধুরী তাঁদের অন্যতম। ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণে এদের উদগ্র আগ্রহের ওপরই আলোকপাত যেন প্রবন্ধকারের মুখ্য উদ্দেশ্য।
বেঁচে থাকার উপযোগী ন্যূনতম শর্তটুকু ছোঁয়ার আগ্রহে নিজেকে শিকড়চ্যুত করে ফেলার এই অভিযোগ একেবারে অস্বীকারও করা যায় না, অন্তত গণনাট্য আন্দোলনের সার্বিক অধগমনের প্রেক্ষিতে। তথাপি প্রতিযুক্তিতে উল্লেখ্য সমকালীন আরেক সমাজ বিশ্লেষকের দর্শন। সাম্প্রতিককালে প্রকাশিত কিল মারার গোসাই বইটিতে অশ্রুকুমার শিকদার এই জাতীয় একমুখী ব্যাখ্যার বিপরীতে টেনে আনছেন একদা আইলিগের যোদ্ধা এবং প্রখ্যাত উর্দু কবি কাইফি আজমির সহধর্মিনী শওকত আজমির প্রসঙ্গ, যাকে একসময় বৃহত্তর রাজনৈতিক স্বার্থে গর্ভপাত করার মতো অমানবিক নিদান হেঁকেছিলেন পার্টির উঁচুতলার কিছু মাতব্বর। বলা বাহুল্য শওকত সেই আজ্ঞা পালনে গড়রাজি ছিলেন, আর তাই ভারতবর্ষ পেয়েছিল শাবানা আজমির মতো প্রতিভাময়ী এক অভিনেত্রীকে। আবার 1960-এ নান্দিকার প্রযোজিত নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র মঞ্চস্থেও নেমে এসেছিল এই গণনাট্যীয় নিষেধাজ্ঞা। কারণ অজিতেশ বন্দ্যোপাধ্যায় নির্দেশিত এই উপস্থাপনা নাকি আঙ্গিক ভাবনায় ফ্যাসিবাদ অনুরক্ত ইতালিয়ান নাট্যকার পিরান্দেলো রচিত একটি নাটকের দ্বারা অনুপ্রাণিত। অথচ বাংলা গ্রুপ থিয়েটারের ইতিহাসে নতুন হাওয়ার দিশারি এই নাটকের প্রবহমান জনপ্রিয়তায় আজ অপ্রাসঙ্গিক হয়ে যায় সেদিনের সেই নিষেধবার্তা। ক্ষেত্রান্তরে উপস্থাপিত একই সূত্রের লজিকে এমন ধরনের সিদ্ধান্তে কি আসা যায় না যে তেমনই অবাধ্যপনায় গোড়াপন্থীদের চোখে সলিল চৌধুরী সেদিন পলাতক দুষে দুষ্ট না হলে তার সৃষ্টির ব্যক্ত আকাশ উন্মুক্ত হতো না। ভারতীয় লঘু সঙ্গীতের প্রান্তর বঞ্চিত থেকে যেত তার বহুমুখী সাংগীতিক প্রতিভার বিচ্ছুরণ থেকে। আসলে এইসব দৃষ্টান্ত সংগঠনের আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আর ব্যক্তিগত প্রতিভার প্রস্ফুটনের মধ্যে পারস্পরিক বিরোধের ঐতিহাসিক ইতিহাস। বস্তুবাদী দুনিয়ার অবধারিত এই দান্তিক চক্রে মার্ক্সীয় নিত্যসূত্রতাতেই সিনথেসিস সদা আলোরই অনুসারী। নতুবা শুধু সলিল বা অজিতেশ নয়, রবিশঙ্কর, শম্ভু মিত্র অথবা বিজয় ভট্টাচার্য, ঋত্বিক ঘটকের মতো শিল্পীও বোধহয় বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে তাদের শ্রেষ্ঠ কৃতকর্মের জন্য উপযুক্ত পরিসর পেতেন না। হয়তো বঞ্চিত হতো আমাদের সংস্কৃতির ইতিহাসও, হয়তো অধরা থেকে যেত তেমনই কিছু শৈল্পিক উৎকর্ষের স্বাদ। এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় আসেনি এখনো। তবে সলিল চৌধুরীর এই বর্ণময় জীবনালেখ্য পণ্ডিত মহলের সেই তর্কে যে নিশ্চিতই ইন্ধন জগাবে এই বিষয়ে সন্দেহ। ধন্যবাদ স্যারকে। আমরা সত্যিই ঋদ্ধ হলাম। আমাদের অনুষ্ঠান সূচির বেশ কিছু বদল ঘটতে চলেছে, তার কারণ এই মুহূর্তে আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি না, যেহেতু আমাদের সভার মুখে বেশ কিছু দরকারি কাজ করে গেছে, তাই আমরা তার বক্তব্যটি প্রথমে শুনে নেব, তারপর যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন উত্তর অধিবেশনের প্রশ্ন উত্তর অংশে চলে যাব। আমরা প্রথমেই আপাতত দেখে নিচ্ছি আমাদের সভামুখ্য শ্রী অতীক ঘোষ মহাশয়কে। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার যে দরকারি কাজটি করেছে সেটা এই বিভাগের সমস্ত মাস্টার মশাইরাও করেছে আসলে। এবার আমি যদি না যাই তাহলে সেই অনুষ্ঠানটি আরম্ভ করতে পারবে না। তাই জন্য বাকি যাতে আবার অন্তত 45 মিনিট আগে আমার পৌঁছাতে হবে সেখানে, সেই কারণে। যদিও আমার এমন বিশেষ কিছু বলার নেই, 10-15 মিনিট লাগবে। আমি মোটামুটি তৈরি করে রেখেছি। প্রিয়দর্শিতার বক্তব্যের পরে অধ্যাপক বক্তব্যের পরে আমার কী বা বলার থাকতে পারে। বিশ্বভারতীর বাংলা বিভাগের রামকৃষ্ণ ভট্টাচার্য পোলেমিক ক্লাবের আয়োজিত এই 3 নম্বর বক্তৃতায় সভামুখ হওয়ার যোগ্যতা সত্যি আমার নেই। এটা বিনয় করে বলছি না, কারণ বক্তা যেখানে অধ্যাপক প্রিয়দর্শী চক্রবর্তী, আমাদের প্রিয়দর্শিতা, এবং বক্তৃতার বিষয় যেখানে জন্মশতবর্ষ পেরিয়ে সলিল চৌধুরী রাজনৈতিক মননের প্রাপ্তি প্রত্যাখ্যান, সেখানে আমি কেবলমাত্র শিখতেই পারি, বলতে কি বা পারি পারতপক্ষে। আমি যে নিতান্তই সাধারণ একজন শ্রোতা সমস্ত রকমের গানের, তবে সঙ্গীতজ্ঞ তো নই, এমনকি শ্রোতা হিসেবেও বিদগ্ধ শুশ্রূষার দাবি রাখতে অক্ষম। তবু আজকের মনোজ্ঞ বক্তৃতা আমায় আলোড়িত করেছে তার দুটো কারণ। প্রথম কারণ সহজবোধ্য, এই বক্তৃতা আমায় সমৃদ্ধ করেছে, এবং তবে এখানে স্বীকার করে নেওয়া ভালো যে এ বিষয়ে প্রিয়দর্শিতার লেখালেখির সঙ্গে আমার আগে থেকেই কিঞ্চিত
পরিচয় ছিল। আমি একটু সময় পেলে অ্যাকচুয়ালি প্রিয়দর্শীদার লেখা একটা সম্বলিত কবিতা, সলিল চৌধুরীর কবিতা, যেটা আমার মনে হচ্ছে খুবই একটা অসামান্য বই, এবং সেই কবিতা থেকে কিছু কিছু জায়গা পড়ে শোনানোর ইচ্ছা ছিল, কিন্তু সেটা বোধহয় সময় হবে পারবো না। কিন্তু প্রিয়দর্শীদার বক্তব্য তো আপনারা শুনলেন, সেটা খুব একটা আপনারা বইটা অবশ্যই দেখতে পারেন। তাই যেহেতু আমার এই পরিচয়টা আগে থেকেই ছিল, তাই সলিল চৌধুরীর গানের ও কবিতার পলিটিক্যাল পোর্ট্রেট সম্পর্কে আজকের আলোচনা কি অভিমুখ নিতে পারে সে বিষয়ে একটা ধারণা আমার ছিল। আজকের বিস্তারিত আলোচনা আমার সেই ধারণাকে গভীরতর করেছে অবশ্যই। তবে আলোড়িত হওয়ার দ্বিতীয় কারণটি আমার দীর্ঘদিন ধরে পুষে রাখা একটা কারণটি আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই কারণটি আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ, এবং তা নিয়েই আপনাদের সামনে কিছু কথা সপাটে বলতে চাই আজকে। ঐক্যমত্য আশা করি না, আশা করি তুমুল ঝগড়াঝাটি বিতর্কে। বেশ কিছুদিন ধরে জাহিল শ্রোতা হিসাবেই মনের মধ্যে কিছু তেরা দেখা আফসোস পুষে রেখেছিলাম আমি এই বাংলা গান নিয়ে আলোচনা বিষয়ে, বিশেষত বাংলা বিংশ শতাব্দীর আধুনিক গান নিয়ে আলোচনা বিষয়ে। তবে দাড়িওয়ালা হেড়েওয়ালা ওস্তাদ দাদা বন্ধুদের দাপটে সেই খচখচারি প্রকাশ করে উঠিনি। প্রিয়দর্শী তার লেখা পড়ে এবং আজকে তার বক্তব্য শোনার আগে থেকেই তাই সাহসে বুক বেঁধে সেসব কথা বলবো বলে তৈরি হয়ে এসেছি। এটা একটা বৃহত্তর প্রসঙ্গ, ভেঙে বলি বিষয়টা। আধুনিক বাংলা গানের আকাল বিষয়ে আজ কত না হাহুতাশ, অশ্রুজল, বিষোদ্গার। বাংলা গান যারা ভালোবাসেন, আধুনিক বাংলা গান যারা শুনে এসেছেন তারা তো বটেই, এমনকি নাম যারা সব সাময়িক পত্রিকাতে কিছু কাল ধরে গেল রব উঠেছে। কোনো নামি দামি পত্রিকা আধুনিক বাংলা গানের অন্তর্জয়ী উপলক্ষে বিশেষ সংখ্যাও বের করে ফেলেছেন, আপনারা জানেন। তাতে বেশ দুটো পয়সা হয়েছে। সেই সব বিশেষ সংখ্যা বিখ্যাত আধুনিক শিল্পীরা হাহুতাশ করেছেন, কেউ গঠনমূলক সমালোচনাও করেছেন বইটি। মজার কথা হলো, এই ধরনের পত্রপত্রিকায় আধুনিক গান বা আধুনিক সঙ্গীত বিষয়ে কোনো নিয়মিত আলোচনা কোনোদিনই হয়নি। ভাব দেখে মনে হতে পারে সুকুমার রায়ের হেড অফিসের বড়বাবুর মতো আধুনিক বাংলা গান নামে একটা জিনিস টিপ্পি ছিলেন ঘোষমিনাজ। হঠাৎ বলা নেই, কওয়া নেই, আত্মহত্যার পথ বেছে নিয়েছে যেন, অথবা উপবাসে অকাল মৃত্যুর সংকল্প, যেন শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে তাকে নিজেকে নিজের মতো থাকতে দেওয়া যাবে না কিছুতেই। আধুনিক বাংলা গান বাঙালি সমাজের যে শ্রেণী থেকে মূলত বেরিয়ে এসেছিল, সেই মধ্যবিত্ত শ্রেণী স্বাভাবিকভাবেই এই গানের শ্রোতা ও ভোক্তা। আজ বলে নয়, গত শতাব্দীর সেই 20-এর দশক থেকে গ্রামোফোন রেকর্ড, যার উদ্ভাবন হয়েছিল 19 শতকের শেষ দিকে, আমাদের উপমহাদেশে এসে পড়ে অতি অল্পকালে। বেতারও এসে পড়েছিল। গ্রামোফোনে কোম্পানির ব্যবসা, বেতার প্রচার ও পরে ছায়াছবির ব্যবসা, এই তিন শক্তির দৌলতে আধুনিক বাংলা গানের প্রসার হতে পেরেছিল অতি দ্রুত গতিতে। কাজী নজরুল ইসলামের থেকে শুরু করে বাঘা যত গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পী এই আধুনিক গানের কারবারের সঙ্গেই যুক্ত থেকেছেন, করে খেয়েছেন। কিন্তু গ্রামোফোন রেকর্ডের যুগ, কলের গানের যুগ আর ব্যাপক গান প্রচারের যুগের সূত্রপাতই কি আধুনিক বাংলা গানের জন্মলগ্ন? কোনো সমালোচকের মধ্যে হ্যাঁ, তাই। তাহলে ধরে নিতে হবে গ্রামোফোন কোম্পানি বলল, আর অমনি আধুনিক বাংলা গান নামে একটা জিনিস নতুন ছিটের কাপড় বা লাক্স সাবানের মতো তৈরি হতে লাগলো। সত্যি কি তাই? ইতিহাসেরও ইতিহাস থাকে। বাংলা গানের কাঠামো বিচার করলে দেখা যায় আধুনিক বাংলা গান সেই 19 শতকের দ্বিতীয়ার্ধেই তৈরি হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথের গান, দ্বিজেন্দ্রলালের গান আধুনিক গান। রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে একটা চিঠিতে লিখেছিলেন, আমার আধুনিক গানে রাগ তালের উল্লেখ নেই বলে আক্ষেপ করেছিস। বস্তুত বাংলার সমাজে আধুনিক মধ্যবিত্ত সমাজের গোড়াপত্তন ও তার অগ্রগতির ইতিহাসেই রাখা আছে এই সমাজের গানের ইতিহাস, আধুনিক বাংলা গানের ইতিহাস। দুনিয়ার প্রতিটি সমাজ, প্রতি শ্রেণী তার নিজস্ব সঙ্গীতের জন্ম দিয়ে থাকে নিজের মতো করে। খুব মোটা দাগে বলা যায়, খুবই মোটা দাগে বলা যায়, পল্লী সমাজ দিয়েছে পল্লী সঙ্গীতের জন্ম। তার মধ্যে আবার রয়েছে হরেক রকম ভেদ।
সামন্ততান্ত্রিক সমাজ বুনেছে ধ্রুপদী দরবারি সঙ্গীতের বীজ। আধুনিক নগর জীবন জন্ম দিয়েছে অন্য ধারার সঙ্গীতে। আধুনিক নাগরিক জীবন বানিয়েছে আধুনিক গান, আধুনিক সঙ্গীত। পৃথিবীর সর্বত্রই, সে জ্যাজই হোক বা রেগে, জগতে যেদিকেই তাকান দেখতে পাবেন আধুনিক মেট্রোপলিটন জীবন যেখানে, আধুনিক গান ও আধুনিক সঙ্গীতও সেখানে। আমাদের বাংলাদেশেও আধুনিক নগর জীবনের কাঠামো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই সে জীবনের সঙ্গীতের দেহেও নতুন কাঠামো তৈরি হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছিল। বৈঠকি গান এলো বড়লোক বাবু শ্রেণীর মনোরঞ্জনার্থে, আরো তথাকথিত স্থূল রুচির নাগরিক শ্রেণীর জন্যও ছিল সেই ধরনের হাফ আখড়াই। ধীরে ধীরে শিক্ষার প্রসার হতে থাকায়, শিক্ষিত ভদ্রলোক শ্রেণী গজাতে থাকায়, ইংরেজি শিক্ষা বাড়তে থাকায় এবং বুর্জোয়া শিক্ষার সবটাই তো আর খারাপ নয়, তার কিছু এগিয়ে থাকা দিকও আছে। মানুষের মনের পরিধি বাড়তে থাকায় নাগরিক বাঙালির গানের খিদে তেষ্টার রকম ভেদ হতে লাগলো। মিশেল শুরু হলো সমাজের সর্বক্ষেত্রে। রবীন্দ্রনাথ মোক্ষম বলেছিলেন, আমাদের জীবন আর শুধুমাত্র গ্রাম্য নহে, তার উপরেও একটা নতুন লোকস্তর গজিয়েছে, যার সঙ্গে কিনা যোগ ঘটেছে বিশ্ব চরাচরে। ইয়াং বেঙ্গলের ছেলেদের হাতে পৌঁছে গেল বার্কলে হিউম, বিদ্যাসাগর মশাই বাঙালির লিখিত ভাষায় আমদানি করলেন বিদেশি জ্যোতিচিহ্ন। বঙ্কিমচন্দ্রের কলমের খোঁচায় বা বলা যেতে পারে ধাক্কায় বেরিয়ে এলো নভেল, যা কিনা বিদেশি আঙ্গিক। মধুসূদন বাংলা কবিতায় মুক্তি খুঁজলেন, আর কপোতাক্ষ বা গঙ্গার তীরেই শুধু নয়, আমদানি করা বিদেশি আঙ্গিকে। সদ্য জেগে ওঠা নাগরিক বাঙালি তখন আর তার চিরায়ত ক্ষোভ খাপে বন্দি থাকতে রাজি নয়। কমা, সেমিকোলন, ইনভার্টেড কমা, উপন্যাস, প্রবন্ধ, সংবাদপত্র, চতুর্দশপদী, মহাকাব্যের নতুন দৃষ্টিভঙ্গি, আধুনিক গীতি কবিতা, কবিতা, তারপর ছোট গল্প, আধুনিক রঙ্গমঞ্চ, রঙ্গশালা, আধুনিক নাটকের সূত্রপাত, এসবই সমকালীন আধুনিক বাংলা গানের উৎপত্তি। হেমাঙ্গ বিশ্বাসের সাথে সলিল চৌধুরীর যে বিতর্ক, সব জানতাম না। সলিল চৌধুরী আমি অভিভূত হয়েছি। সলিল চৌধুরী প্রায় একই বক্তব্য তুলে ধরেছেন সেই বিতর্কের সময়, যা শুনলাম, যতটুকু শুনলাম। তাই আধুনিক গান কালকের খোকা নয়, তার বয়স বঙ্গভূমিতে নেহাত কম হলো না। এসব কথা সাবকাহন করে বলার দরকার হতো না যদি আমাদের মনে সঙ্গীত বিষয় ইতিহাসনিষ্ঠ ও যুক্তিনিষ্ঠ আলোচনা করার প্রস্তুতি বা ইচ্ছা থাকত। আধুনিক সাহিত্যের কথা, আধুনিক নাটকের কথা, আধুনিক চিত্রকলার কথা ভাবতে গিয়ে তথাকথিত শিক্ষিত বাঙালি যে মনের পরিচয় দেয়, আধুনিক সঙ্গীত সম্পর্কে তো বটেই, এমনকি তামাম সঙ্গীত সম্পর্কে ভাবতে গিয়ে সেই মনটাকে খুঁজে পাওয়া যায় না। তাই রবীন্দ্রনাথের সাহিত্যকে আমাদের আধুনিক সাহিত্য বলতে বাধে না, কিন্তু রবীন্দ্রনাথের গানকে আধুনিক গান বলতে আমাদের কোথায় একটা ভীষণ অসুবিধা হয়। আমরা মূলত পৌত্তলিক বলেই বোধহয় সর্বজনস্বীকৃত প্রাতিষ্ঠানিক গীতিকারদের বেলা বিরল পুষ্পাঞ্জলির মতো তাদের শ্রী নামটি ব্যবহার করে থাকি। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অতুল প্রসাদী ইত্যাদি। এই উদ্ভট প্রবণতাটি বাঙালি ভদ্রলোকদের মধ্যে ৩০-এর দশকে ছিল না। সেকালে গ্রামোফোন রেকর্ডের লেভেলগুলো একবার দেখলেই বোঝা যায়। আধুনিক গান বা সঙ্গীতের বিষয়টাকে যুক্তি দিয়ে দেখতে না চাওয়া এবং একটি সঙ্গীত ধারা থেকে কিছু কিছু লোকের কাজ অমুক সঙ্গীত তমুক সঙ্গীত বলে খুবলে নেওয়ার অপসংস্কৃতিটা শিক্ষিত বাঙালি সমাজে এতই গেড়ে বসে গিয়েছে আজ বহু বছর, যে আমাদের হিসাবগুলো গিয়েছে প্রথমত তালগোল পাখি, দ্বিতীয়ত সঙ্গীত বিচারের মাপকাঠিগুলো হয়ে পড়েছে কিংভূতকিমাকার। শিক্ষিত বাঙালি ভদ্রলোক ভদ্র মহিলারা যেমন কয়েক দশক ধরে প্রকাশ্যে বলে আসছেন, আধুনিক গান আরে ছো ছ্যাঁছা, আমরা রবীন্দ্রসঙ্গীত, গীতাঞ্জলি, অতুল প্রসাদ এসব শুনি। বস্তুতপক্ষে প্রাতিষ্ঠানিক হয়ে ওঠা রচয়িতার নামাঙ্কিত গানগুলি ছাড়া অন্য কোনো গান আমরা গ্রহণ করতে পারিনি সেভাবে। সিনেমা দেখতে গিয়ে গ্রহণ করেছি, বাথরুমে স্নান করতে গিয়ে গুনগুন করে উঠেছি, কিন্তু সে সম্পর্কে সিরিয়াসলি চিন্তা করার অবকাশ আমাদের পাইনি। যেসব গান আমরা নাকি সিরিয়াসলি নিয়ে থাকি, যেমন রবীন্দ্র, দ্বিজেন্দ্র, অতুল, রজনী, নজরুল সঙ্গীত, সেগুলো সম্পর্কে আমরা আবার এতই সিরিয়াস যে উৎকর্ষের বিচারটা সেখানে উধাও।
অর্থাৎ বাঙালি ভদ্রলোকের ভাবখানা এমন যে এরপর চাকরি চলে যাবে আমার। রবীন্দ্রনাথের গান মানেই ভালো, সবকটা গান সারাক্ষণ গাওয়া যায়, চর্চা করা যায়, বাঁধিয়ে রাখা যায়। একই বিচার পদ্ধতি আমরা প্রয়োগ করে থাকি দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদ, একটু কম নজরুলের বেলা। আধুনিক গানের বেলা আমাদের মাথার মধ্যে একটা বিদঘুটে উন্নাসিকতা দীর্ঘকাল কাজ করে গিয়েছে। আমরা একবারও সেভাবে ভেবে দেখিনি যে আমাদের যুগে যদি গান লিখতে হয়, যে গানে আজকের মানুষ আজকের কথা বলবে, যে গানে মানুষের সুখ দুঃখ, আশা নিরাশা, লড়াই, সাফল্য ব্যর্থতা, বিরক্তি, ভালোবাসা, স্বপ্ন, দুঃস্বপ্ন, ভয়, লজ্জা, একঘেয়েমি, মানুষের প্রতিটি ভাবনা প্রকাশ পাবে, ফুটে উঠবে তার অনুভূতি, তার জীবন, তার সময়, তো সেটা আধুনিক গান হতে বাধ্য। আধুনিক গানকে অস্বীকার করা মানে একটা সমাজের গান রচনার একটা মস্ত বড় রাস্তাকে অস্বীকার করা, আজ ও আগামীর সমস্ত সম্ভাবনাকে অস্বীকার করা। আমাদের দেশে যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে লেখালেখি করেন, তাদের কজনের রচনায় আধুনিক সঙ্গীতের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ফুটে উঠেছে গত 50 বছরে? সংস্কৃতির প্রাতিষ্ঠানিক বোদ্ধারা ধ্রুপদী সঙ্গীতে, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, বিধুবাবু টপ্পা, বাখ, বেথোভেন নিয়ে মেতে বেঁধে গেছেন। সৃজনশীল নতুন গানের অন্যতম ল্যাবরেটরি আধুনিক গান সেই সুযোগে চলে গিয়েছে বাজারিদের খপ্পরে। যে কোনো সমাজের শিল্প সেই সমাজের সামাজিক অর্থনৈতিক নিয়মের অনুবর্তী। পুঁজিবাদী সমাজে গান যে মুহূর্তে তা বেচা কেনা হয়, তা সাবান বা শার্ট বা গামছাড়ি মতো। পুঁজিবাদী বাজারের গান ভোগ্যপূর্ণ ছাড়া কিছুই নয় সেইভাবে দেখতে গেলে। ঠিক যেমন শম্ভু মিত্রের রক্তকরণী বা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বা মকবুল ফিদাম সেনের ছবি। অস্ট্রিয়ার তাত্ত্বিক লেখক ইজ গমরিক যেমন বলেছেন, শিল্পের কারবারি শিল্পকর্মের উৎকর্ষ নিয়ে ততটা চিন্তিত নয় যতটা তার বিক্রি নিয়ে। ধনতান্ত্রিক বাজারের উৎপাদন ব্যবস্থার ফর্মুলায় যে কোনো পণ্যের বিনিময় মূল্য তার ব্যবহারিক মূল্যের চেয়ে বড়। সৃজনশীল শিল্পের ক্ষেত্রে সৃজনশীলতাকে অগ্রাধিকার দিতে গেলে মেহনত করতে হয়, আন্দোলন করতে হয়, ভালো কাজ করে দেখাতে হয়। ধরা যাক ছায়াছবির জগতে দীর্ঘকাল যে মার্কা মারা বাংলা ছবির কায়েমি রাজ্য ও ব্যবসা ছিল, কিছু লোক যদি সেই সব কাজের উৎকর্ষ প্রয়োজনীয়তা নিয়ে মাথা না থামাতেন, তা নিয়ে লেখালেখি না করতেন, চারদিকে বেশ কিছু লোক যদি এই নতুন ধারার ছবি সম্পর্কে নড়ে চড়ে না বসত, না ভাবত, তো ছবির নতুন ধারাটাই শুকিয়ে ব্যবসায়ীরা পয়সা ঢালতেন না। নাট্য আন্দোলনের ক্ষেত্রে ব্যাপারটা প্রায় একই রকম, তফাৎ শুধু এই, এবং তফাৎটা বেশ বড়ই, যে মার্কামারা বাজারি নাটকের বৃত্ত থেকে বেরিয়ে এসে গ্রুপ থিয়েটারগুলো নিজেরা শো করেছে, তাদের পেছনে সেরকম কোনো শ্রেষ্ঠী প্রযোজক ছিল না। এটা নাটকের সাথে চলচ্চিত্রের হয়তো মূলগত পার্থক্য। ফিল্ম ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, কোনোভাবে সেটাকে অতিক্রম করার উপায় চলচ্চিত্র তৈরির কাজে নেই। কিন্তু একটা আন্দোলন গজিয়ে উঠেছে, একের পর এক নতুন প্রাসঙ্গিক নাটক এসেছে, তার পেছনে বেশ কিছু সচেতন, কষ্ট সহিষ্ণু, শিক্ষিত নাট্যকর্মী সমানে মেহনত করে গিয়েছেন, লেখালেখি হয়েছে প্রচুর। এইভাবে আন্দোলনমুখী নাটকের গ্রুপ থিয়েটারের একটা বেশ ভালো দর্শক শ্রেণী তৈরি হয়েছে। সঙ্গীতের ক্ষেত্রেও গণনাট্য আন্দোলনের প্রথম যুগে বামপন্থী সঙ্গীতকার ও শিল্পীরা নতুন যুগ এনে দিয়েছিলেন, আমরা বিশদে শুনলাম। অতি অল্প সময়ের মধ্যে টাটকা নতুন সব পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। রাজনৈতিক বক্তব্য সমৃদ্ধ বলিষ্ঠ আঙ্গিকের গান লেখা হয়েছিল। শুধু তার কথার বক্তব্যে নয়, তার সুরের আঙ্গিক, তার প্রাণবন্ত ছন্দ এবং সর্বোপরি তার সততার অভিঘাতে দুলে উঠেছিল আধুনিক বাংলা গানের ভিত। আধুনিক বাংলা গানের মাধ্যমটাকে নিয়ে একটা গোটা আন্দোলনের ধারায় অনেকে মিলে রীতিমতো ভেবে চিনতে, অথচ নবসৃষ্টির আনন্দ স্ফূর্তিটাকে বজায় রেখে কাজ করার নজির বোধহয় সেই প্রথম, সেই শেষ। আফসোসের কথা, আধুনিক সঙ্গীত সমালোচনার কোনো যুক্তিনিষ্ঠ আলোচনার বনে আমাদের নেই। সঙ্গীত সাহিত্য বলে কোনো কিছু আমরা আজও গড়ে তুলতে পারিনি, গানে
উৎকর্ষ বিচারের বিশ্লেষণ পদ্ধতি, আজও লিখতে পারেনি কোনো সমালোচনা ধর্মী ইতিহাস। তাই অত বলিষ্ঠ সৃজনশীল এক গানের আন্দোলন বেঁচে আছে শুধু কিছু অসামান্য গানের স্মৃতিতে। সলিল চৌধুরীর অগত্যা বোম্বাই যাত্রা, তার সহকারী অভিজিৎ, প্রবীর মজুমদার, অনল চট্টোপাধ্যায় একদিকে ছিটকে পড়া, ওরকম এক যুগান্তকারী সঙ্গীত আন্দোলন, আধুনিক বাংলা গানের আন্দোলনের অপমৃত্যু সম্পর্কে কজন কেষ্টবিষ্ট আফসোস করেছিলেন জানতে ইচ্ছা করে। এবং আমার কাছে আজকের এই আলোচনা সভার প্রবল গুরুত্ব এখানে। সে কারণেই আমি এতটা আলোড়িত প্রিয়দর্শিতার গবেষণা নিয়ে। তার যুক্তি তক্কে গল্পে সেই ক্রিটিক্যাল এবং ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট সঙ্গীত সাহিত্যের জায়মানতার আভাসই যেন পাচ্ছি আমরা। তার গবেষণায় প্রশস্ত হচ্ছে আধুনিক সঙ্গীত সমালোচনার অর্থ। মানবদার চিন্তিত মুখচ্ছবি রতনের রক্তচক্ষু উপেক্ষা করে কথায় কথায় অনেকটা সময় নিয়ে ফেললাম জানি, তাই শেষ করব, কিন্তু খতম করার আগে কবি প্রবীর দাশগুপ্তের ভাষায় প্রিয়দর্শিতার কাছে এই জানচা করে যাব, নষ্ট জল পরিত্রাণ চায়, তাকে তুমি অভিমুখ দিও। তার অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে থেকে তিনি কিছুটা সময় আমাদেরকে দিতেন। এবার আমরা শ্রোতৃ মণ্ডলীকে অনুরোধ করব তারা এতক্ষণ ধরে যে বক্তব্য শুনতেন, এই বক্তব্যের অভিমুখ ধরে তাদের চিন্তা চেতনায় যদি কোনো প্রশ্ন বা মন্তব্যের উদ্বেগ ঘটে থাকে তবে তা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। বলেছেন যে মানে আমরা বলে থাকি যে সূর্যপুরী গান সবাইকে মাতোয়ারা করেছে, আচ্ছন্ন করে রেখেছেন, মানে একটা তার বাস্তবিক রূপ দিচ্ছিল। কিন্তু সত্যি কি ধীরে ধীরে এখন দেখতে পাই যে সূর্যপুরী গান অল প্রগ্রেসিভ ছিল, আমাদের নিম্নবর্গকে ছুঁয়েছিল, তাদের সেখানে বলেছে সেটা এখন নব্বইতে ভাষা, কিন্তু নিম্নবর্গ সেভাবে ছুঁয়েছে আসলে আসলে আমিও একই ব্যাপার গান জানি এবং আমারও বিষয় হচ্ছে এবং ইতিহাসে যখন চরিত্র এবং ইতিহাসে যখন সলিল চৌধুরীকে নিয়ে এগোনোর ভাবনা চিন্তা করেছিলাম, তাতে যে কতগুলো বিষয়ে আমাকে প্রণোদিত করেছিল তার মধ্যে একটা বিষয় হচ্ছে এই যে সলিল চৌধুরী অন্তত বিংশ শতাব্দীর ওই মধ্যভাগ থেকে বঙ্গ সংস্কৃতির যে ইতিহাস বা ভারতীয় সংস্কৃতির ইতিহাসে এমন এক ব্যক্তিত্ব যার সমাজের বিভিন্ন স্তরে অভিগমন ঘটেছে। এবং এটা একথা সত্যি কিন্তু যে সলিল চৌধুরী নিম্নবর্গীয় আন্দোলনের সঙ্গে একসময় নিজেকে নিয়মিত সম্পৃক্ত করেছিলেন। তার রাজনৈতিক জীবনযাত্রায় শুরু ওই শিকড় থেকেই, কিন্তু তারপরেই যেটা ঘটেছে ওই যে অভিগমন, উনি শিফট করে যাচ্ছেন। পরবর্তী পর্বে কিন্তু সলিল চৌধুরী ওই নিম্নবর্গীয় আন্দোলন থেকে মধ্যবিত্ত ইস্যুগুলোকে ছুঁয়ে তারপরে একেবারে পৌঁছে যাচ্ছেন ধনতান্ত্রিক দুনিয়ার মুনাফা বলতে। এর ফলে কিন্তু একটা সময় গিয়ে কিছুটা জনবিচ্ছিন্নতা তো চলেই আসে, যদিও ওনার এই অভিজ্ঞতাটা আমার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ইতিহাসের একটা স্লাইস অফ টাইমকে ওনার মাধ্যমে সমাজের একটা সার্বিক দিককে বোঝার ক্ষেত্রে সলিল চৌধুরীকে আমার মনে হয়েছে যে যথাযথ ব্যক্তি। এইটাই আসলে নিম্নবর্গের বা আমাদের ওই আন্দোলনটা এই সাফল্যটা কতখানি সেটাই এখন
ফলে ভাষার প্রশ্নটা আরেকটি মনে হয় যে আপনি যেমন শুনতে মনে হচ্ছিল যে যখন ইমাম বিশ্বাস শরীরকে কন্ট্রাডিক্ট করছেন এবং পলিকে আবার স্বীকার করছেন যে না শরীর টিচার কিন্তু আমরা যদি সুমানবী গান শুনি ওই গানগুলো তখন তার যে রিজনাল ক্যারেক্টার মানে রিজনাল তার যে ইউনিভার্সিটি সেটা কিন্তু সব থেকে ছাপিয়ে যায় দেন তৈরি অধিক বেশি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং এটা যতীন্দ্র মৈত্রের মধ্যেও ছিল। যতীন্দ্র মৈত্র আঞ্চলিক থেকে বিশ্ববোধে উত্তরণের পথটা দেখিয়েছে। মানে সেক্ষেত্রে মানে একটা এরকম করে বলা যায় যে এরা মানে বিন্দু থেকে বৃত্তের পরিধিতে যাচ্ছে আর শরীর বৃত্তের পরিধিকে বিন্দুর মধ্যে আনতে চাইছে, দুদিক থেকে চলনটা ঘুরছে। সংক্রান্তির গান বলে যতীন্দ্র মৈত্রের একটা অনেকদিন পরে বেরিয়েছিল, অরুণ সেন ওটা আবিষ্কার করেছিল, অনেকদিন হারিয়ে গিয়েছিল। ওখানেও কিন্তু ওই একই ব্যাপার, লোকায়ত কি করে আন্তর্জাতিকতা বোধে তুলে নিয়ে যাওয়া যায়। আর কারোর কোনো জিজ্ঞাসা বা মন্তব্য কিছু আছে? ছেলেমেয়েরা এখন বর্তমান বামপন্থাকে রেমেডি তো অ্যাকচুয়ালি রেমেডি হিসেবে নয়, মানে বামপন্থার আমাদের যে ইতিহাস সেই ঐতিহ্যের সঙ্গেই তারা ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, মানে জার্মান এবং ঐতিহ্যের সঙ্গেই তারা ওতপ্রোতভাবে জড়িত। মানে অনুশীলনটা কোন পথে হচ্ছে সেইটাকে দেখতে হবে, আমাদের নিজেদের ঐতিহ্যকে ওষুধ হিসেবে তাকে ব্যবহার করার কোনো কারণ নেই। উনি অনেকদিন ধরেই কিন্তু এই যে আদর্শ আমাদের দেশে, সেই আদর্শে যে বৃক্ষ, সেই বৃক্ষে তিনি জল ঢেলেছেন, ফলে তাকে নতুন করে ফিরে দেখার একটা বা নতুন করে নতুন আঙ্গিকে বুঝে নেওয়ার একটা ইচ্ছে হয়তো থাকতেই পারে বা প্রয়োজনীয়তা থাকতে পারে, কিন্তু ওষুধ হিসেবে তাকে প্রয়োগ করার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। তিনি আছেন, আগে থেকেই আছেন। হ্যাঁ, নতুন করে অনুসরণ করা, অনুধাবন করা এটা তো প্রয়োজন বটে, শুধু ওনাকে না, অনেক। একটাই প্রশ্ন নিজন, আমাদেরও সবাইকে যেতে হবে, মানে বেশি সময় নেই, যদি আর একটা প্রশ্ন আমরা নিতে পারি। হ্যাঁ, নিখিলেশ দা বলছি। আমি তো এই বিষয়ে কোনো পোস্টের হয়ে কোনো অ্যানালিসিস বা একটা কমেন্ট করছি। হ্যাঁ, এরকম একটা ঐতিহাসিক মানুষের ইতিহাস সমৃদ্ধ ব্যাখ্যায় কম বয়সী ছাত্রছাত্রীদের একটা মানসিক চাপ হতে পারে, একটা ডিটেলস ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ তাদের আমি একটা সাজেশন দিচ্ছি। বাড়ি ফিরে তারা রাত্রিবেলা ইউটিউবে ওই চেমিং ছবিটা, যাতে সলিল চৌধুরীর সুন্দর সুন্দর গান আছে, এটা দেখলে মেন্টাল রিল্যাক্সেশন হতে পারে। আমি যে গানটার কথা বললাম, যে মানসা আমাদের গানটা ওর ছবিতেই আছে, রামু কেরিয়ার ডিরেক্টর। হ্যাঁ, অসাধারণ ছবিটা ভাষা লাগানো হয়েছিল, উচ্চারণটা কোথায় আপনি ঠিক করে দিন। আমি চেমিং বলে জানতাম, চেম্বিন বলে। চেম্বিন আমরা চেম্বিন বলি, অ্যাকচুয়ালি মানে তামিল শব্দ তো না, আমরা বাংলালি শব্দ, বাংলাতে চিনি, আমরা চিনি বলি, আমরা চিনি বলি। ফিশারম্যানদের নিয়েই সিনেমাটা। এইটা যেমন মনে হয় পালকির গান, পালকির গান কেন শরীর শুরু করছে, মানে সত্যেন্দ্রনাথ তো পালকি চলার একটা দৃশ্য তুলে ধরছে, মানে বলতে পারে চলত ছবি। আর নিশ্চয় শরীর তার মধ্যে ওই পালকির দেহারতের শ্রমিক ছন্দটা দেখতে পাবে, তাহলে এটা শুরু করতে পারে।
হ্যাঁ, এবং করে যে শিল্পটা করেছে তার দৃষ্টিতে কিভাবে একটা লিটারেরি টেক্সট সেটা কিভাবে বদলে যায় আর একটা মাত্রায় রান্নার ক্ষেত্রে রান্নার ক্ষেত্রেও তাই। তো রান্নার জিনিসটা আছে এখানে এখানে তো সেটা নেই, সেটা সেই জায়গা থেকে তুলে আনা। তো যাই হোক, আমরা ঋত্বিকা তুমি বলো। অনুষ্ঠানের পরিসমাপ্তি করতে আশ্রম সঙ্গীতের মাধ্যমে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। প্রাতিষ্ঠানিক ধন্যবাদ যখন আমরা প্রেরণাকে বলছি না, কারণ প্রেরণাটা আমাদের অত্যন্ত কাছের মানুষ। এটা হচ্ছে এই যা আমরা আমাদের খুব ভালো লেগেছে সেটা বলাই বাহুল্য, আমরা খুব কৃতজ্ঞ। আমরা পারলে পরে আর এক ধাপ প্রেরণার সঙ্গে সেকেন্ড ইনিংস আমরা একটা যাই এইটুকুই বলা। এবার আসতে হবে ভাইকে সেজে করেছে এক মন আমাদের শান্তি